আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। যে উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি, আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করেন, শতভাগ পরিশ্রম করার তৌফিক দান করেন, সকল প্রতিবন্ধকতা এড়িয়ে যেন আমরা কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারি। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমরা আজকে ষোড়শ পরিচ্ছেদ পড়বো। ষোড়শ পরিচ্ছেদ কিরকম শোনায় না? 16 অধ্যায় সোজা শোনায়। আচ্ছা, একই কথা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম শোনায়। তাহলে অপরাধজনক নরহত্যা এবং খুন সংক্রান্ত আলোচনা পেনাল কোডের কততম অধ্যায় আলোচিত হয়েছে? 16 অধ্যায় আলোচিত হয়েছে। ষোড়শ পরিচ্ছেদ। এই অধ্যায়টা মুখস্থ করতে হবে আপনাকে। তাহলে অপরাধজনক নরহত্যা এবং খুন পেনাল কোডের অথবা দণ্ডবিধির কততম অধ্যায়ের আলোচ্য বিষয়? 16 অধ্যায়ের। বাকি অধ্যায়গুলো পড়তে বলছি বলছি দুই একটা, কিন্তু এই অধ্যায়টা নিবেন। হ্যাঁ, তাহলে কত অধ্যায়ের আলোচ্য বিষয়? 16 অধ্যায়ের আলোচ্য বিষয়। কি কি ধারা আছে? অপরাধজনক নরহত্যা কাকে বলে, খুন কাকে বলে, নরহত্যা করলে কি দণ্ড, খুন করলে কোন কোন পরিস্থিতিতে কি কিভাবে খুন হবে, খুন করলে কি কি দণ্ড, আত্মহত্যায় সহায়তা করলে কি দণ্ড, তাই না? অনেকগুলো ধারা। আসেন একটু দেখবো। আমরা আজকে বেশি দূর যাব না, 299 এবং 300 ধারা এগুলোই পড়বো, কারণ অনেক ব্যাপক আলোচনা। নরহত্যা এবং খুন। সর্বপ্রথম নরহত্যাটা দেখবো আমরা, 299 ধারাটা দেখবো। সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ। বই নিয়ে আসতে বলছিলাম, বই বই পড়বো। আপনারা বের করে দেখেন বই। বইয়ে লেখা আছে প্রথমে 299 এর পাশে লেখা আছে দণ্ডার্হ নরহত্যা। তাহলে দণ্ডার্হ নরহত্যা জিনিসটা কি, বা নরহত্যার দণ্ডার্হ নরহত্যা কি একই কিনা, বা এরকম ভাষাটা এরকম কেন, দণ্ডার্হ নরহত্যা মানে কি? কখনো এভাবে গভীরভাবে ভাবছেন? আসে না, আজকে একটু আমরা চিন্তা করি। তাহলে দণ্ডার্হ নরহত্যার সাথে সাথে আমরা একটু ইংরেজি গুলোও জানবো। প্রথমে আসে নরহত্যা। নরহত্যা মানে কি? কোনো মানুষকে খুন করা, তাই না? আমরা এটাই বুঝি যে কোনো মানুষকে মেরে ফেলা, সোজা কথা। নরহত্যা বলতে কোনো মানুষকে মেরে ফেলা। ওই যে নর শব্দ বলতে কিন্তু নারীও এর ভেতরে অন্তর্ভুক্ত হবে। কোথা থেকে শিখছি? সংজ্ঞাগুলো থেকে শিখছি। তাহলে নরহত্যা মানে কি? কাউকে মেরে ফেলা। এটা তো আমরা সবাই জানি, জানি না? এবার আসে নরহত্যার মধ্যে আমরা পেনাল কোডে দুই ধরনের নরহত্যা দেখতে পাই। দুই ধরনের নরহত্যা। একটা হলো দণ্ডার্হ নরহত্যা, আর একটা হলো দেখতে পাই কি, খুন। কি কি শিখলাম? তাহলে প্রথমে আমরা চিন্তা করি নরহত্যা, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে, এটাই হলো নরহত্যা। এরপরে ইন্টেনশন, এগুলো আমরা পরে আসতেছি। এটা হলো নর্মালি নরহত্যা। এরপরে আসেন, এই নরহত্যা দুই রকমের আমরা চিন্তা করতে পারি। একটা হলো দণ্ডার্হ নরহত্যা, খুনে যাব পরে, দুঃখিত। দণ্ডার্হ নরহত্যা। আর একটা হলো আইনানুগ নরহত্যা। আচ্ছা, তাহলে আসেন এবার। দণ্ডার্হ কথাটার মানে হলো যে নরহত্যা করলে আপনি দণ্ড পান, বা আপনাকে দণ্ডের আওতায় নিয়ে আসা যায়, সেটাই হলো দণ্ডার্হ নরহত্যা। উচ্চারণটা কিন্তু দণ্ডার্হ, হ্যাঁ। তাহলে দণ্ডার্হ নরহত্যা আর আইনানুগ নরহত্যা। এমনিতে আপনি বলতে পারেন একটা লফুল আর একটা আনলফুল। হোমিসাইড, হোমিসাইড অর্থ হলো নরহত্যা, এগুলো আমরা পরে পড়তেছি। তো এই যে হোমিসাইড কিরকম, একটা হলো আইনানুগ নরহত্যা, আর একটা হলো দণ্ডার্হ নরহত্যা বা আনলফুল বলতে পারেন। এবার আপনারা একজন, যে কোনো একজন একটু মেসেজ দেন, আইনানুগ নরহত্যা আবার কোনটা বলেন তো? আইনানুগ নরহত্যাও হয়? কেমন না ভাষাটা, একটু অবাক লাগে যে আইনানুগ নরহত্যাও আবার হয় কিনা। এরকম কোনো আইডিয়া আছে আপনাদের যে নরহত্যা আইনানুগ হয়? কিভাবে আইনানুগ হয় নরহত্যা, একটু বোঝান দেখি। উত্তর দেওয়ার চেষ্টা করেন, কারো মাথায় আসতেছে না? আচ্ছা, এবার আমি তাহলে বলি, সময় দিলাম, আপনারা কেউ মেসেজ দিলেন না। আইনানুগ নরহত্যা বলতে পেনাল কোডের যে ব্যতিক্রমের চ্যাপ্টারটা আছে না, ওই যে নরহত্যাগুলো, সেই নরহত্যাগুলোকে এখানে বোঝানো হয়েছে আইনানুগ নরহত্যা। অর্থাৎ যে নরহত্যা করলে আপনার দণ্ডের ব্যবস্থা নাই, মানে দণ্ড নাই, আপনি যে কোনো না যে কোনো ভাবে দণ্ডের দায় থেকে রেহাই পাবেন, সেটাই আইনানুগ নরহত্যা বলা হয়েছে এখানে। আসলে কি, নরহত্যা তো একটা অপরাধ, অপরাধ না? আইনানুগ বলে হয় অপরাধ? অপরাধ কখনো আইনানুগ হয় না। কিন্তু পেনাল কোডের ব্যতিক্রমের যে অংশ, এই অংশে যে নরহত্যাগুলোকে, নরহত্যা করার পরেও কোনো ব্যক্তি দণ্ডিত হয় না, তাই না? এখানেই আর কি এগুলোকে আইনানুগ নরহত্যা বলা হয়েছে। আমার কথা হয়তো আপনাদের অবাক লাগতে পারে, যাদের ভাষ্য আছে তারা একটু ভাষ্যটা দেখলেই বুঝতে পারবেন। নরহত্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আইনানুগ নরহত্যা, দণ্ডার্হ নরহত্যা। এটার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। অর্থাৎ এটার মধ্যে আবার মাপযোগ্য আছে, সমর্থনযোগ্য আছে, এগুলো আমরা পরে যাচ্ছি। তাহলে কি কি শিখলাম?
হোমিসাইড অথবা নরহত্যা। নরহত্যা কয় রকমের? দুই রকমের, আইনানুগ নরহত্যা, আরেকটা হলো দণ্ডার্হ নরহত্যা বলতে পারি আমরা। এবার আসেন 299 ধারাটা দেখবো। 299 ধারাটা একটু পড়ি, খেয়াল করেন। যে ব্যক্তি কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, অভিপ্রায়ের উপর একটা গোল দাগ দেন। অভিপ্রায়, আপনারা কি বই দাগাতে পারেন? বই দাগানো যারা শিখছেন, আমার পুরনো ছাত্ররা, তারা তো শিখছেন, না হলে আজকে আমি বইয়ের ছবি দেব, আমার বইয়ের মতো করে বই দাগিয়ে ফেলবেন। তাহলে অভিপ্রায় কথাটার উপরে একটা গোল দাগ দেন। আমরা একটা উপাদান পেলাম। নরহত্যা থাকতে গেলে আপনার কি থাকতে হবে? অভিপ্রায়, ইচ্ছা থাকতে হবে। তাহলে যে ব্যক্তি কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, তাহলে মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল কিনা নরহত্যার ভেতরে? থাকে কিনা? থাকে। মৃত্যু ঘটানোর সম্ভাবনা, সম্ভাবনা জেনে দৈহিক জখম ঘটানোর অভিপ্রায়, জখমের উপর একটা গোল দাগ দেন। সম্ভাবনাটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি দৈহিক জখম ঘটানোর উপরে, অর্থাৎ এমন আঘাত দিতে হবে, জখম করতে হবে তাকে। তারপরে মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে বলে জেনে, এই জানার উপরে একটা দাগ দেন। রয়েছে বলিয়া জানিয়া, এই জানার উপরে দাগ দেন। জেনে এমন কোনো কাজ করলো তার ফলে ওই ব্যক্তির মৃত্যু হলো, তাহলে তিনি দণ্ডার্হ নরহত্যা করেছেন বলে গণ্য হবেন। সংজ্ঞাটা থেকে আমরা মোটামুটি কয়টা উপাদান দেখতে পাই? তিনটা উপাদান। কি কি? একটা হলো অভিপ্রায়, দৈহিক জখম প্রদান করা বা দৈহিক আঘাত দেয়া। অভিপ্রায়, আঘাত, আঘাত বা জখম লিখতে পারেন দ্বিতীয় উপাদান। আর তৃতীয় উপাদান লিখতে পারেন জানা থাকবে, তার নলেজ থাকবে, তার জ্ঞান থাকবে যে এইরকম আঘাতের ফলে লোকটার মৃত্যু ঘটতে পারে। অনেকেই মনে করেন কি, নরহত্যায় বুঝি ইচ্ছা থাকে না, এমনি বুঝি মৃত্যু ঘটে যায়। ইচ্ছা যদি না থাকে তাহলে তো সেটা ব্যতিক্রমে চলে গেল, সেটা আবার নরহত্যা হলো কিভাবে? বিষয়গুলো বুঝতেছি নাকি বেশি কঠিন হয়ে যাচ্ছে? আগে এগুলো নেন, পরে আমি আরো সোজা করে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন তাহলে 299 ধারাটা আমরা পড়ছি, দণ্ডার্হ নরহত্যা। তাহলে এই যে নরহত্যা, আগে বলেন নরহত্যা হলে কোনো ব্যক্তি মারা যায় না বেঁচে থাকে? নরহত্যা যদি হয়, মনে করেন কি লিয়াকত ভাইয়া আমাকে আঘাত করলো, আঘাত করার ফলে কি আমি মারা গেলাম। তো মারা গেলে তো খুন হলাম, তাই না? ধরেন খুনের উদ্দেশ্যে সে আমাকে আঘাত করলো, আমি মারা গেলাম, খুন হয়ে গেল, তাই না? খুনে তো মারা গেল, আমরা বুঝলাম। নরহত্যার ক্ষেত্রে কি মারা যায় না, লোকটা বেঁচে থাকে? এটার আগে উত্তর দেন। মারা যায়। তাহলে লোকটার কিন্তু আলটিমেট মারা যাবে। মারা গেলে নরহত্যা মানে সে মারা গেছে, সে আর পৃথিবীতে নাই। তাহলে মারা যায়, হ্যাঁ অবশ্যই মারা যেতে হবে। নরহত্যাতেও মারা যায়, খুনের ক্ষেত্রেও মারা যায়। পার্থক্য কোথায়? পার্থক্য আমরা পরে আসতেছি পার্থক্যে। আপাতত আপনারা নরহত্যাটা নেন। প্রথমে কি থাকবে? লিয়াকত ভাইয়ার আমাকে খুন করার ইচ্ছা ছিল কিনা। মনে করেন নরহত্যার আগে একটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কি করলাম? আমি বিল্ডিং এর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রেবেকা নামক জনৈক ব্যক্তি, সে একটা 7 তলা ভবনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো লিয়াকত ভাইয়া ছাদের উপরে দাঁড়িয়ে ছিল, তার পূর্ব শত্রুতা ছিল, অথবা আমার উপরে তার একটা ক্ষোভ ছিল। সে কি করলো? 7 তলা বিল্ডিং এর ছাদ থেকে এত বড় একটা পাথর আমার মাথার উপর ফেললো। ওই মাথার উপর পড়ে আমি মারা গেলাম। তাহলে তিনি কি করলো? নরহত্যা করলো। ধরে নেন এটা নরহত্যার একটা উদাহরণ। তাহলে 7 তলা ভবনের উপরে, আচ্ছা তাহলে মনে করেন 7 তলা ভবনের উপর থেকে তিনি আমার মাথার উপর একটা পাথর ফেললেন, পাথরটা পরে আমি মারা গেলাম। এখন বলেন এই মৃত্যুটা কি নিশ্চিত ছিল? মৃত্যুটা কিন্তু নিশ্চিত ছিল না, সম্ভাবনা ছিল। মৃত্যুর কি থাকবে? সম্ভাবনা থাকবে। অর্থাৎ 7 তলা থেকে পাথর ফেললো, মাথার উপর পড়তেও পারে, নাও পড়তে পারে, তাই না? যেহেতু আমি যাচ্ছিলাম ওই পথ দিয়ে, ঘটনাটা ঘটতেও পারে, নাও পারে। কিন্তু ওনার কি আমাকে মেরে ফেলার ইচ্ছা ছিল কিনা? ইচ্ছা ছিল। অনেকেই মনে করে নরহত্যায় বুঝি ইচ্ছা থাকে না, ইচ্ছা থাকে। তাহলে মৃত্যু ঘটানোর ইচ্ছা থাকবে এমন কোন কাজ বা দৈহিক জখম, পাথরটা পড়লো আমি আঘাত পেলাম কিনা, দৈহিক জখম ঘটবে যার ফলে লোকটা মৃত্যুবরণ করবে, এবং অভিপ্রায় ইচ্ছা থাকলো, আঘাত ঘটলো। ওই লোকের এই পাথর পড়লে যে আমি মারা যাব, সেটা কি লিয়াকত ভাইয়া জানতো কিনা? জানতো। তাহলে দেখেন 3টা উপাদান আপনারা পাইছেন না? এটাই হলো নরহত্যা। বুঝতে পারছি। তাহলে কাজটা কি হবে? কাজটা হবে সম্ভাবনাপূর্ণ কাজ, অর্থাৎ সম্ভাবনাময় কোনো কাজের দ্বারা যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা। কারণ ওই পাথরটা তো একটু সামনেও পড়তে পারতো, পিছনেও পড়তে পারতো, তাই না?
তাহলে তো আমি মারা নাও যেতে পারতাম। অর্থাৎ একটা প্রবাবিলিটি থাকবে, পসিবিলিটি থাকবে, সম্ভাবনা থাকবে, একটা সম্ভাবনা থাকবে ওই লোকটা হয়তোবা মারা যেতেও পারে, নাও পারে। মনে করেন উনি অপেক্ষায় থাকলো, আমি ওই দিন ওই পথ দিয়ে গেলাম না, মারা যাব, আমি যাব না। এইরকম যে সম্ভাবনাময় কাজের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা। তো দেখেন, এই যে নরহত্যা যে হলো, ওনার ইচ্ছা ছিল কিনা আমাকে মারার? ইচ্ছা থাকবে, অভিপ্রায় থাকবে, আর কি কি থাকবে? আঘাত থাকবে, আঘাত ঘটাতে হবে, আর কি আমি যে ওই আঘাতে মৃত্যুবরণ করতে পারি এটা জানা থাকবে। পেয়েছেন তিনটা উপাদান? মনে হয় একটু বোঝা গেল, তাই না? তাহলে কোনো ব্যক্তি এমন কোনো কাজ যদি করে যার জন্য ওই ব্যক্তির, অপর ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছা বা অভিপ্রায় থাকবে, মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে তার জানা থাকবে, এবং সে কি করবে, দৈহিক জখম ঘটানোর অভিপ্রায়ে ওই কাজটা করবে, তাহলে যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটে যায়, ওই ব্যক্তি কি করেছে, নরহত্যা করেছে বলে গণ্য হবে। এবার আসেন সংজ্ঞাটা একটু বলি, সবাই একটু লিখে নেন। এভাবে সংজ্ঞাটা দিবেন যদি আসে, পেনাল কোডের 299 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি, সমস্যা নাই যারা লিখতে পারবেন না রেকর্ডিং শুনে লিখে ফেলবেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে, মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে জেনে এমন কোনো দৈহিক জখম ঘটায় যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করে, তাকে নরহত্যা বলে, বা তিনি নরহত্যার অপরাধে অপরাধী হবেন, দণ্ডার্হ নরহত্যার অপরাধে অপরাধী হবেন। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? বুঝিনি নরহত্যা কি জিনিস? খুন পরে আসতেছি, খুন পরে আসতেছি, আমরা আগে নরহত্যাটা বুঝে নেন। আচ্ছা, এবার আরেকবার বলি, নেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, মোট কথা আপনি সংজ্ঞা লিখলে ওই উপাদান তিনটা ভেতরে থাকতে হবে সংজ্ঞার ভেতরে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে, মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে জেনে এমন দৈহিক জখম দান করে যাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে তিনি দণ্ডার্হ নরহত্যা করেছেন বলে গণ্য হবেন, বা অপরাধজনক নরহত্যা করেছেন বলে গণ্য হবেন। এভাবে লেখেন, ঠিক আছে? এরপরে তাহলে আমরা শিখলাম নরহত্যা কাকে বলে, উপাদানগুলো শিখলাম। এবার আসেন একটু খুনের দিকে যাই, তারপরে আমরা ব্যাখ্যা ব্যতিক্রম গুলো পড়বো। এবার আসেন, খুন হতে গেলে কি কি লাগবে, নরহত্যা আর খুনের মধ্যে পার্থক্য কি? মূলত নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য আমরা তৈরি করি, পার্থক্য যেহেতু আমাদের পরীক্ষায় আসে এই জন্য আমরা পার্থক্য লিখি, কিন্তু নরহত্যা হলো একটা সামগ্রিক বিষয়, আর খুন হলো নরহত্যার একটা অংশ। বুঝতে পারছি কিনা কথাটা? মনে করেন আপনাকে একটা ফলের ঝুড়ি দেওয়া হলো, ফলের ঝুড়ি, এখানে কি কি থাকতে পারে? কলা আছে, আপেল আছে, কমলা আছে, লেবু আছে। লেবু তো ফলের মধ্যে পড়ে না, তাই না? আচ্ছা, লেবু বাদ দিলাম, ড্রাগন আছে, অন্যান্য ফ্রুটস আছে এটার মধ্যে। পুরোটা মিলে হলো নরহত্যা। আপেল হলো তার মধ্যে একটা ফল, সকল ফলের একটা ডালা, তার মধ্যে আপেল একটা ফল, কলা একটা ফল, তাই না? সমগ্র সমস্ত যে অপরাধ, পুরোটা মিলে হলো নরহত্যা। খুন হলো নরহত্যার একটা অংশ। এই জন্যই কিন্তু প্রশ্ন আপনাদের এভাবে আসে, সকল খুনই অপরাধজনক নরহত্যা, কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয়। মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক হয়ে যাবে, আরো দু একদিন শুনলে ঠিক হয়ে যাবে। দেখেন, একটু মনোযোগ দেন, এগুলো নিতে একটু কষ্ট, কারণ খুব সেন্সিটিভ বিষয়, ভাষাগত সামান্য পার্থক্য। মনে করেন নরহত্যা হলো একটা সামগ্রিক বিষয়, যেটা খুন সেটাও কিন্তু নরহত্যা। খুন হতে গেলে আগে নরহত্যা হতে হবে, আগে কোনো ব্যক্তির নরহত্যা হবে, এরপরে সেটা খুনের মধ্যে যায়, নাকি ব্যতিক্রমে পড়ে, নাকি খুনি বলে গণ্য হবে না, নাকি সেটা শুধু নরহত্যা থাকবে, এইটার ডিসিশন আসবে পরে। তাহলে আগে কি হতে হবে, কোনো ব্যক্তির নরহত্যা হতে হবে। তাহলে এবার বলেন, সবগুলো খুনই নরহত্যা কিনা? সকল খুনেই নরহত্যা। কিভাবে সকল খুন নরহত্যা? নরহত্যার উপাদান তিনটা শিখছি না? কি কি উপাদান তিনটা? নরহত্যার যে উপাদান তিনটা আমরা দেখলাম কি কি, একজন একটু বলেন তো, নরহত্যার উপাদান তিনটা কি কি শিখলাম? কুলসুমা আপু বলেন, কুলসুমা আপু, ফোন দেখেন, মাইক্রোফোনে রিকোয়েস্ট দিছি, বলেন উপাদান তিনটা কি কি? আমার ক্লাসের সময় মনোযোগী থাকবেন, যে কোনো সময় যে কাউকে ডাকবো। হুম, হ্যাঁ হ্যাঁ উপাদান তিনটা বুঝেছি। কি কি বলেন? মৃত্যু ঘটাইবার অভিপ্রায় থাকবে, হুম। অভিপ্রায় বা ইচ্ছা থাকবে, হুম। এমন দৈহিক জখম বা আঘাত করবে, আর তার হুম। জানা থাকবে, হ্যাঁ। যেমন আঘাতের ফলে তার মৃত্যু হইতে পারে। হুম।
তাহলে এই তিনটা আমরা উপাদান পেলাম। এবার আসেন খুনের ভেতরে যদি আপনি এই তিনটা উপাদান পান, খুনের ভেতরে ধরে নেন খুন হলো, আপনি জানলেন যে খুন একটা আলাদা বিষয়, খুনের মধ্যে যদি এই তিনটা উপাদান আপনি পান তাহলে এটা নরহত্যা হলো কিনা? তাই তো। কিন্তু নরহত্যার থেকে খুনের মধ্যে একটু কিছু উপাদান বেশি আছে, এটা আমরা পরে দেখতেছি। আসেন এবার খুনের উপাদান দেখবো। খুন 300 ধারা দেখবো আমরা। খুন 4টা অনুচ্ছেদ আছে, এগুলোকে কি বলে? 4টা অনুচ্ছেদ বলে এগুলোকে। কিন্তু অনেকেই বলেন যে স্যার এগুলো ধারা না উপধারা না কি, এগুলো কিন্তু অনুচ্ছেদ। তাহলে আসেন অনুচ্ছেদ কয়টা? খুনের অনুচ্ছেদ হলো 4টা। জিও। আচ্ছা, খুনের অনুচ্ছেদ কয়টা? 4টা। এই 4টা অনুচ্ছেদ এবার আসেন আমরা পড়বো, মনোযোগ দেন। প্রথমত ব্যতিক্রান্ত ক্ষেত্র ব্যতিরেকে, ব্যতিক্রমে আমরা পরে যাচ্ছি। দণ্ডারহ নরহত্যা খুন বলে গণ্য হবে, এই কথাটার মানে বুঝি নাকি? তাহলে নরহত্যা খুন বলে গণ্য হবে, তার মানে কি খুন আলাদা কোনো কিছু না, নরহত্যাটাই খুন বলে গণ্য হবে। অর্থাৎ খুন হতে গেলে আগে তার নরহত্যা হতে হবে। এরপরে আপনি দেখবেন ওই লোকের উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, সে জানতো কিনা নিশ্চিত মৃত্যু ঘটবে কিনা, এই খুনের অনুচ্ছেদ গুলোতে পড়ে কিনা, তারপর আপনি এটা ওই ব্যক্তিকে খুনের পানিশমেন্ট দিতে পারবেন। খুন নরহত্যার থেকে একটা গুরুতর পর্যায়ে, নরহত্যার দণ্ড কিন্তু কম, খুনের দণ্ড কিন্তু বেশি। আচ্ছা, আসেন দেখি তাহলে দণ্ডারহ নরহত্যা খুন বলে গণ্য হবে যদি যে কাজের ফলে মৃত্যু সংঘটিত হয় সেটা মৃত্যু সংঘটনের অভিপ্রায় সম্পাদিত হয়। অভিপ্রায়ের উপর একটা দাগ দেন। নরহত্যার একটা উপাদান আমরা পেলাম কিনা খুঁজে? অভিপ্রায়। খুনের মধ্যে নরহত্যার উপাদান পেলেন আপনি খুঁজে। আচ্ছা, একটা গেল। এরপরে আসেন দ্বিতীয়ত, এমন দৈহিক জখম, দেখছেন আঘাত ঘটলো কিনা, খুনের ক্ষেত্রেও আঘাত ঘটে কিনা। এমন দৈহিক জখম করার উদ্দেশ্যে সম্পাদিত হয় কাজটা, যার ফলে ক্ষতি সাধন করলে, এমন ক্ষতি সাধন করা হয় যার ফলে মৃত্যু ঘটতে পারে বলে জানা থাকে, জ্ঞান আছে কিনা দেখেন। অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদে আপনার কভার হয়ে যায়, তাই না? তাহলে খুন কি হয়ে গেল? নরহত্যা হয়ে গেল কিন্তু। অর্থাৎ খুন আলাদা কিছু না, নরহত্যার একটা চূড়ান্ত পর্যায়ে, বিশেষ পর্যায়ে আমরা বলতে পারি। খুন হতে গেলে আগে ওই ব্যক্তির নরহত্যা হতে হবে। মনে করেন আপনাকে একটা লাশ দেওয়া হলো, দিয়ে বলা হলো বলেন তো এটা খুন না নরহত্যা, আপনি একদম চোখ বন্ধ করে বলবেন এটা নরহত্যা। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হলো তাহলে কেন খুন নয়, তখন আপনি বলবেন যে একটু অপেক্ষা করেন, আমি দেখি যে খুনের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে কিনা। যদি সকল খুনের বৈশিষ্ট্য কভার হয় অথবা খুনের এই অনুচ্ছেদগুলো ফুলফিল হয় তাহলে এটা খুনে চলে যাবে, না হলে এটা নরহত্যা। তাহলে আগে আপনি চোখ বন্ধ করে নরহত্যা বলবেন, এরপরে আপনি চিন্তা করবেন যে খুন হলো কিনা। তাহলে খুন হতে গেলে আগে কি হতে হবে? নরহত্যা হতে হবে। বুঝতেছি বিষয়টা? অর্থাৎ সামগ্রিক বিষয় হলো নরহত্যা, এরপরে যাবেন আপনি সেটা কি দণ্ডারহ নরহত্যা হলো, এরপরে যাবেন আপনি কি এটা খুনে পড়লো নাকি ব্যতিক্রমে পড়লো নাকি, এটা আমরা দেখবো। তাহলে একটা উপাদান পেলাম আমরা অভিপ্রায়, দৈহিক জখম পেলাম, আর কি ওই ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকবে যে সংশ্লিষ্ট ব্যক্তি মারা যাবে, এটা জ্ঞানের মধ্যে থাকবে। এবার আসেন তৃতীয়ত। তৃতীয়ত মনে করেন কে, রাবে আপু আমাকে এমন আঘাত দিল যেটা স্বাভাবিক অবস্থায় একটা লোকের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। তাহলে আপনি একটা রামদা দিয়ে কপাল বরাবর কোপ দিলেন, আপনার কি আরো সন্দেহ আছে যে আমি বেঁচে থাকবো? এটা একটা স্বাভাবিক, চোখ বন্ধ করে সবাই বলে দিবে যে রামদা দিয়ে কপাল বরাবর কোপ দিলে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, লোকটা মারা যাবে। তো যে ক্ষেত্রে একটা স্বাভাবিক ভাবে কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট এমন জখম কোনো ব্যক্তিকে দেয়া হবে, তখন সেটা নরহত্যা পর্যন্ত থাকবে না, সেটা খুনে চলে যাবে। এগুলো কিন্তু খুনের আলাদা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসেন 4 নাম্বারটা দেখি। যদি ওই কার্য সম্পাদনকারী ব্যক্তি অবগত থাকে, মানে তার জ্ঞান থাকে যে এটা এতই বিপজ্জনক, আসন্ন বিপজ্জনক, যেটা কোনো ব্যক্তির এমন দৈহিক জখম ঘটবে যেটাতে কোনো ঝুঁকি নাই। লাস্টের লাইনটুকু দেখেন, পূর্বোক্ত জখম ঘটাইবার ঝুঁকি লইবার অজুহাত ব্যতি রেখেই কার্য সম্পাদন করে। মনে করেন কোনো ঝুঁকি নাই, আপনি নিশ্চিন্ত যে মারা যাবেই যাবে, নিশ্চিন্ত। মনে করেন একদম আপনি কি করলেন, 14 তলা ভবনের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন, আরো আপনার কোনো ভয় আছে যে সে মরবে না? সে তো অবশ্যই মরবে। এটা আপনার ঝুঁকি নাই, আপনি কি ঝুঁকিহীন ভাবে তাকে, এটাকে আর কি পূর্ব পরিকল্পনা বলা হয়, পূর্ব পরিকল্পনা বশত আপনি তাকে এমন ভাবে আঘাত দান করলেন যেটাতে আপনি রিল্যাক্সড যে না এ মরবেই মরবে, কোনো ঝুঁকি নাই, তাহলে সেটা খুনে চলে যাবে। অর্থাৎ খুনের ভেতরে আপনি নরহত্যার সকল বৈশিষ্ট্য পাবেন, কিন্তু খুনের নরহত্যার বৈশিষ্ট্য ছাড়াও কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে।
বুঝতেছি বিষয়গুলো। তাহলে খুনের অনুচ্ছেদগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে অভিপ্রায় থাকতে হবে, এবং কি থাকতে হবে, তার জ্ঞানের ভেতরে থাকতে হবে। দৈহিক জখম ঘটবে, একটা এমন জখম ঘটবে যেটা স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, এবং এই ব্যক্তি অবগত থাকবে যে এরকম ঝুঁকিহীন আমি এমন আঘাত দান করব যার ফলে ওই লোকটা নিশ্চিত মৃত্যুবরণ করবে। এরকম যখন হবে তখন এটা কি হবে, খুনে চলে যাবে। আচ্ছা, এগুলো আমরা পরে যাচ্ছি। তাহলে অনুচ্ছেদগুলো একটু মাথায় ঢুকলো কিনা? অপরাধজনক নরহত্যাতে কি থাকবে? তিনটা বৈশিষ্ট্য। খুনের মধ্যে এই তিনটা তো থাকবেই, পাশাপাশি আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে দেখেন, নরহত্যা কি হয়ে গেল? খুন হয়ে গেল। সকল খুন কি নরহত্যা? না, সকল খুন নরহত্যা নয়। এই কথাটা বলা হয় কেন সকল খুন নরহত্যা নয়? কারণ খুনের ভেতরে যে স্পেসিফিক আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো আবার নরহত্যা কভার করে না। বুঝি নাই? খুব এলোমেলো লাগতেছে নাকি? মনোযোগ দেন, মনোযোগ দিলেই সোজা লাগবে। তাহলে প্রথমে আপনি চিন্তা করেন, সামগ্রিক বিষয়টা হলো নরহত্যা খুন এটার একটা শাখা মাত্র। খুন কি এটার একটা শাখা, নরহত্যার একটা শাখা হলো খুন। অর্থাৎ নরহত্যা হলো মা, খুন হলো তার একটা সন্তান। আর অন্যান্য সন্তানও আছে, অন্যান্য রূপও আছে। তার মধ্যে নরহত্যা হলো সামগ্রিক বিষয়, খুন হলো এটার একটা অংশ। আচ্ছা, বুঝছি নাকি? যে কোনো একজনের একটু ফিডব্যাক নেব। আমার মনে হচ্ছে আপনারা অনেকেই বুঝতেছেন না। আব্দুল সালাম স্যার, একটু আপনি বলেন যে আপনি পড়াগুলো বুঝতেছেন কিনা, অথবা আপনি নরহত্যা এবং খুন কি বুঝলেন আপনার ভাষায় একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি বুঝবো যে পড়া আপনাদের মাথায় ঢুকছে, না হলে আবার পড়বো। দেখেন, আপনাকে মাইক্রোফোন খোলার জন্য অনুরোধ জানিয়েছি। আমি তো কনস্টেবল স্যার। সমস্যা নাই, বলেন। কেন আপনারা পড়েননি? প্রত্যেক পুলিশ সদস্য অফিসার। কত প্রবিধান বলেন দেখি, পুরনো যারা ক্লাসে আছেন। একের দুই হুজুরা। ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আপনি একজন অফিসার, আপনাকে স্যার সম্বোধন করাই যেতে পারে। স্যার মানে হলো জনাব, আপনি কাউকে রেসপেক্ট দিয়ে স্যার বলবেন, এটা কোনো ব্যাপার না। এই যে দেখেন, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের লোকগুলো কত সুন্দর করে সম্বোধন করে, এটা ব্যাপার না। ভাইয়া বলেন। এটা খুব একটা বুঝি না, এই যে এই অন্যান্য বোঝেননি? হত্যা। আচ্ছা, নরহত্যা খুন সে বোঝেনি, ঠিক আছে, ধন্যবাদ আপনার মতামতের জন্য। কে বুঝছেন একটা লোক বলেন তো যে আমি বুঝছি স্যার, বিষয়টা আসলে এরকম। আচ্ছা, লিয়াকত ভাইয়া বলবে। ভাইয়া বলেন দেখি, একটু শুনি। অনেক সময় হয় কি, স্যারের মুখের কথা বোঝা যায় না, আরেকজন যখন বলে তখন আবার ইজি হয়ে যায়। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু শুনি কি বুঝলেন আপনি। কতটুকু বুঝতে পারছি জানি না, যতটুকু বুঝতে পারলাম আপনার দেখে। হুম। নরহত্যা বলতে আমাকে দিয়ে আপনি উদাহরণটা দিছিলেন, তো আমি আপনাকে পাথর মারবো এটা আমি চিন্তা করতে পারি না। তারপর আমাকে যেহেতু আপনি পাথর মারাইছেন আমাকে দিয়া, তো আচ্ছা যাক। নরহত্যা বলতে উদ্দেশ্য আছে আমার, কাউকে আমি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য আছে, আমি জানি সে মরবে। হুম। দূর থেকে আমি পাথর মারলাম কিংবা দূর থেকে আমি শুট করলাম, শুট দেখা গেছে স্লিপও হইতে পারে, তার হুম। উপরে পড়তেও পারে। যদি সে উপরে পড়ে তাইলে এটা নরহত্যা হবে। আর পাথর মারলেই আমি পাঁচতলা বিল্ডিং থেকে পাথর মারলাম, সেটা পড়তেও পারে নাও পড়তে পারে, তবে এটা যদি পড়ে নিশ্চিত সে মারা যাবে, এটা আমি জানি। এই পাথরটা পড়লে সে মারা যাবে। তো আমার উদ্দেশ্য আছে তাকে মারার, এবং আমার অভিপ্রায় আছে, এবং সে ওই ঘটনা ঘটানোর যথেষ্ট ইয়ে আছে। আমি আঘাত হবে, একটা পাথর পড়লে তার সে গুরুতর আঘাতপ্রাপ্ত হবে আমি জানি, জেনেও আমি মারলাম। যদি পড়ে, গায়ে পড়ে, মাথায় পড়ে যদি মৃত্যুবরণ করে তাহলে নরহত্যা হবে। আর খুন বলতে যে আমি সরাসরি একজনকে স্টেপ করলাম, হুম। তার হুম। বুকে পিস্তল ঠেকাইলাম, কিংবা তারে চূড়া দিয়ে আমি গলার মধ্যে ঠান দিলাম, খুর দিয়ে ঠান দিলাম, যে নিশ্চিত আমি তার উম, গলার রগ কেটে ফেলবো, গলার ইয়া কেটে ফেলবো, কিংবা আমার বুকে তারে বুকে গুলি করব যে নিশ্চিত সে মারা যাবে। বা কিংবা তার মাথায় আমি আহ, ধারালো অস্ত্র দিয়ে আমি এমন কোপ দিলাম যে নিশ্চিত সে মারা যাবে, এটা হলো খুন। এটাও আমার তাকে হত্যা করার উদ্দেশ্যই আমি তারে মারলাম, হুম। এবং আমি সরাসরি আমার ফেস টু ফেস তারে আমি আঘাত করলাম। এই খুবই সুন্দর। এইটুকু বুঝলাম। মাশাল্লাহ, আপনি যতটুকু বুঝছেন যথেষ্ট। অর্থাৎ খুনের ভেতরে নরহত্যার সবগুলো উপাদান তো থাকবেই, পাশাপাশি থাকবে কি, ওই লোকের নিশ্চিত মৃত্যু।
একটা হলো যেমন উনি নিশ্চিত বললো দূর থেকে আপনি শুট করলেন, আপনার গুলিটা লাগতেও পারে নাও লাগতে পারে। আরেকটা আপনি একদম কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করলেন, এটা একটা ব্যাপার। তাহলে কি আর কোনো ঝুঁকি আছে যে সে মারা যাবে? এটা তো নিশ্চিত যে সে মারাই যাবে। এগুলো অর্থাৎ খুনের ক্ষেত্রে আপনার কোনো ঝুঁকি থাকবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কিন্তু নরহত্যার ক্ষেত্রে আপনার ঘটনাটা সম্ভাবনাময় হতেও পারে নাও পারে। এটা হলো বেসিক পার্থক্য আপনি যদি আলাদা করতে চান। যেমন আমি একটা জায়গায় একদম এত বড় গর্ত করে সেখানে কি করলাম, ধারালো অনেক জিনিসপত্র রাখলাম, ঘাসের ফরাশ পেতে রাখলাম, কোনো ব্যক্তি ওই পথ দিয়ে হাঁটতে গেলে সে যদি ওখানে পড়ে যায় তাহলে সে মারা যাবে। কিন্তু কি করা হলো, মনে করেন আমি কার জন্য পাতলাম ফরাশ, আমার ব্যাচমেট বাদলকেই মেরে ফেলি, ওর জন্য আমি ঘাসের ফরাশ পাতলাম। ও কি করলো, ওই পাশ দিয়ে হাঁটলো, হাঁটতে গিয়ে গর্তে পড়ে গিয়ে সে মারা গেল। তাহলে কি হয়ে গেল, নরহত্যা হয়ে গেল কিন্তু। আর ও যদি ওই দিন ওই পথ দিয়ে না হাঁটে, হ্যাঁ রাইট, একটা হচ্ছে পরোক্ষ সম্ভাবনাময় কাজের ফলে, আর একটা হলো প্রত্যক্ষ ডিরেক্ট আপনি তাকে খুন করলেন, আপনার কোনো ঝুঁকিই নাই। তাহলে কি হলো, খুন হয়ে গেল। এটাই হলো, একটা হলো কপালে একদম সরাসরি পিস্তল ঠেকিয়ে মেরে ফেলা, আর একটা হলো কি সম্ভাবনা, চান্স 50-50, হতেও পারে নাও হতে পারে। যদি হয়ে যায় ঘটনা তখন যাবে নরহত্যার দিকে। অর্থাৎ সোজা এক লাইনে বলি, যদি সম্ভাবনাময় কাজের ফলে মৃত্যু ঘটলে, আব্দুর রহমান স্যার বলবে, আচ্ছা শুনতেছি, সম্ভাবনাময় কাজের ফলে মৃত্যু ঘটলে কি হবে, এটা হবে অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা। আর যখন নিশ্চিত মৃত্যু ঘটবে তখন হবে খুন। তবে হ্যাঁ, এই সম্ভাবনাময় যে নরহত্যার যে উপাদানগুলো পড়লাম এগুলো কিন্তু খুনের ভেতরেও বিদ্যমান। কারণ কি, নরহত্যাটাই কিন্তু খুনে রূপান্তরিত হয়ে যায়। যখনই মনে করেন আপনি একটা নরহত্যা করলেন, কিন্তু কি করলেন আপনি, আপনি ভাবতেছেন যে সে আজকে আসবে কিনা বা এরকম, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ালো আপনি তাকে খুন করে ফেললেন। আপনার ইচ্ছাও ছিল মারার, খুনই করার ইচ্ছা ছিল, আপনি তাকে খুনেই করে ফেললেন। দেখেন, আঘাতও থাকলো, তাকে আঘাত না করলে কি খুন হবে বলেন? আঘাতও করলেন, খুনও হলো, তার মানে নরহত্যার আঘাত আপনার কভার হয়ে গেল। আপনার ইচ্ছা ছিল খুন করার, অভিপ্রায় মিলে গেল, নরহত্যার উপাদান আরেকটা মিললো, আবার আপনি জানতেন যে এই আঘাত করলে সেই ব্যক্তি মারা যাবে, তৃতীয় উপাদানও মিলে গেল। তাহলে খুন কি নরহত্যা হলো কিনা? অর্থাৎ নরহত্যাটাই খুনে রূপান্তরিত হয়, মূলত ঘটের নরহত্যা। এরপর যদি দেখেন যে না, ওই ব্যক্তি সুনিশ্চিত ছিল যে ইনি মারা যাবেন, তখন এটা নরহত্যা থাকে না, কি হয়ে যায়, আরো হিনিয়াস হয়ে যায়, খুনে চলে যায়, তখন এটা খুন হয়ে যায়। বুঝতে পারছি? অর্থাৎ খুন হতে গেলে আগে নরহত্যা হতে হবে। এরপরে যদি দেখে যে না, এখানে তো ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা সুনিশ্চিত ছিল, তাহলে এটা নরহত্যা আর থাকলো না, এটা কি হয়ে গেল, খুন হয়ে গেল। এটাই ছিল মূল বিষয়। আচ্ছা বলেন, দাঁড়ান দেখি মাইক্রোফোন খুলে দেই। পড়া যদি না, আব্দুল আব্দুল সালাম ভাই আপনার পড়া আবার আবার শুনবো, আপনি বোঝার চেষ্টা করেন। বুঝতে পারছেন? আপনারা না বুঝলে আমি তো শান্তি পাই না যে লোকগুলা বুঝলো কিনা। আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, দেখেন। আব্দুর রহমান স্যার, আসলে আপনারা অনেকেই সিনিয়র না, বলেন, আপনাদেরকে আসলে আমার নাম ধরে আসে না, বুঝতে পারছেন কি বলবো। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। বলেন, আপনি একটু বলেন, সবাই শুনুক। স্যার, খুন হুম। প্রথমে বলতেছি স্যার, খুনের সংজ্ঞা বলতেছি: কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে প্রস্তুতি সহকারে এমন আঘাত বা আক্রমণ করে যার ফলে আক্রান্ত ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু হয়, তাকে খুন বলে। 300 ধারা। হ্যালো শোনা যাচ্ছে, খুব সুন্দর হলো তো, তারপরে বলেন। তাৎক্ষণিক মৃত্যু ঘটে যায় আর তার। হুম। স্যার, জি স্যার, এটা হলো খুন। আর অপরাধজনক নরহত্যা হইলো, এখানে স্যার পূর্ব প্রস্তুতি নাই, কিন্তু খুনের পূর্ব পরিকল্পিত এবং প্রস্তুতি সহকারে থাকতে হবে। না ভাইয়া, এমন আঘাত নরহত্যাতেও বা পূর্ব আক্রমণ যার প্রস্তুতি ফলে তার থাকে। মৃত্যু নিশ্চিত হবে। আচ্ছা বলেন, শুনি আগে। হুম। আর অপরাধজনক প্রাণহানি হইলো আত্মসংযম হারিয়ে খুন করলে, এটা হবে অপরাধজনক প্রাণহানি, এখানে খুন হবে না। আচ্ছা, তারপর স্যার, আত্মসংযমের আত্মরক্ষার বিষয়টা ব্যক্তিগত তো অধিকার পরে, প্রয়োগ করতে গিয়ে এগুলো কিন্তু পরের ব্যাপার, এগুলো পরের ব্যাপার, বুঝতে পারছেন? আগে আপনাকে বুঝতে হবে যে নরহত্যাটা কি হবে। পূর্ব পরিকল্পনা থাকবে না? আপনাকে মারার জন্যই তো আমি ঘাসের ফরাশ পেতে রাখলাম, এটা কি পূর্ব পরিকল্পনা নয়?
এগুলো ভুল ধারণা, পূর্ব পরিকল্পনা থাকবে না, দুটোতেই আপনার প্রি প্ল্যান থাকবে। খুনেও পূর্ব পরিকল্পনা থাকে, অনেক সময়, সব সময় না, অনেক সময় নরহত্যার ক্ষেত্রেও পূর্ব পরিকল্পনা থাকে। খুনেও আপনার খুন করার অভিপ্রায় থাকবে, নরহত্যাতেও আপনার খুন করার অভিপ্রায় থাকবে। খুনেও আপনি আঘাত দিবেন, নরহত্যাতেও আঘাত দিবেন। খুনের বেলা আপনি মৃত্যু নিশ্চিত থাকবেন, আর নরহত্যার বেলা আপনি সম্ভাবনাময় থাকবে, আপনার 50-50 চান্স যে লোকটা মারা যেতেও পারে, নাও যেতে পারে। বুঝাতে পেরেছি? এটাই হলো বেসিক বিষয়। আমি যা বলি এটাকে জি বুঝে স্যার। নেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আপনার গুলো সুন্দর ছিল, কিন্তু একটু মানে গ্যাপ আছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন গুলো এবার বন্ধ করে ফেলেন, আমি আরেকটু বলি তাহলে। আপনারা কি করবেন, সর্বপ্রথম 299 ধারার উপাদানগুলো লিখে ফেলবেন। 299 ধারার 3টা উপাদান লিখবেন, দুঃখিত। এরপরে আপনারা লিখবেন 300 ধারার 4টা অনুচ্ছেদ। দেখবেন 299 এর ভেতরে যে 3টা উপাদান, 300 ধারাতে সেই 3টা উপাদান বর্তমান। যাদের কাছে ভাষ্য বই আছে তারা একটু আগের 459 পাতাটা বের করেন। 459 পাতা দেখেন, এখানে নজিরের ভেতরে কিছু কথা লেখা আছে। 300 ধারার প্রথম অনুচ্ছেদের সাথে 200 ধারার প্রথম অনুচ্ছেদ পড়তে হবে, দুঃখিত, 299 ধারার প্রথম অনুচ্ছেদ পড়তে হবে। 300 ধারার দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদের সাথে 299 দ্বিতীয় অনুচ্ছেদ, 300 ধারার শেষ অনুচ্ছেদ মিলিয়ে পড়তে হয়। 300 ধারার 4টি অনুচ্ছেদে যে কোনো একটি প্রমাণিত না হলে দণ্ডারহ নরহত্যাকে খুন বলা যায় না। অর্থাৎ নরহত্যা থাকে, তারপরে এই অনুচ্ছেদগুলো যদি আপনি দেখেন কভার করে, তখন সেটা নরহত্যা পর্যন্ত থাকলো না, সেটা হয়ে গেল খুন। খুন কি গুরুতর না নরহত্যা গুরুতর, আমাকে বলেন। দুটাই তো অপরাধ, তাই না? কোনটা বেশি খারাপ অপরাধ বলেন তো? খুনটা বেশি খারাপ না? তাহলে নরহত্যা হলো, নরহত্যা যদি খুনের এই অনুচ্ছেদগুলো কভার করে, এই শর্তগুলো মানে, তাহলে সেটা নরহত্যা পর্যন্ত থাকে না, সেটা কিন্তু খুনে পরিণত হয়ে যায়। তাহলে খুনের অনুচ্ছেদ 4টা কি কি পড়লাম? অভিপ্রায় থাকবে, আবার কি, দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে জেনে বুঝে আঘাত সম্পাদিত হবে, এবং এমন আঘাত যেটা প্রাকৃতিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হবে, অথবা যে ব্যক্তি আঘাত দান করবে তার কোনো ঝুঁকি থাকবে না, সে নিশ্চিন্ত যে ওই ব্যক্তির মৃত্যু ঘটবেই ঘটবে। এই হলো খুন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আবার আমরা কালকে এগুলো একটু রিভিশন দিয়ে আবার আবার পড়বো দরকার হলে। যতক্ষণ বুঝবো না ততক্ষণ পড়তেই থাকবো। এরপরে আসেন দেখি একটু দণ্ডার ও নরহত্যার একটু উদাহরণ পড়ি। উদাহরণ না পড়লে এগুলো ক্লিয়ার হবে না। যদিও উদাহরণগুলো দেয়া আছে দণ্ডার ও নরহত্যা, কিন্তু ভেতরে কিন্তু আপনারা পড়লে দেখবেন যে খুনের উদাহরণ হয়ে যায়, হ্যাঁ। তাহলে অবশ্যই এটা নরহত্যা, কিন্তু পরে কি হয়, 300 ধারার মধ্যে পড়ে গেলে এটা আবার খুন হয়ে যায়। মোট কথা আমি বুঝাতে চাইলাম, খুন কোনো আলাদা কোনো কিছু না, নরহত্যারই একটা অংশ। বললাম না, নরহত্যা হলো একটা কি, মনে করেন, কল্পনা করেন একটা ফলের ঝুড়ি, সেখান থেকে আপেল একটা ফল, এরকম নরহত্যা হলো সামগ্রিক বিষয়, খুন সেটার একটা অংশ। আচ্ছা, এবার আসেন আমরা একটা উদাহরণ পড়বো। গ নাম্বার উদাহরণটা দেখি, সবগুলো উদাহরণ পড়ার ওইভাবে সময় হবে না। কয়েকটি কুকুর হত্যা করা, কুকুর মানে জানেন না কি, কুকুর মানে মুরগি। কয়েকটি কুকুর হত্যা এবং কুকুর ভাবিয়েন না যে কুকুর বানান ভুল লিখছে, এরকম সুযোগ নাই। তাহলে হত্যা ও চুরি করার উদ্দেশ্যে কুকুরটির প্রতি গুলি ছুড়িয়া একটি ঝোপের আড়ালে অবস্থিত খকে হত্যা করে। তাহলে ক, ক কে, মনে করে আমার ব্যাটসম্যান মুক্তা, সে কি করলো, সে খুন করার, সে একটি মুরগিকে আর কি গুলি করবে সে, এবং চুরি করবে, এই জন্য সে কি করছে, মুরগিকে সে গুলি করে ফেলছে। ঝোপের আড়ালে কে ছিল, তার ব্যাটসম্যান রেবেকা ছিল, সে রেবেকাকে খুন করে ফেলছে। তাহলে আপনি বলেন, এটা যদিও কি তার অভিপ্রায় ছিল না, খুন করার অভিপ্রায় ছিল ছিল না, তার তো মুরগি চুরি করার অভিপ্রায় ছিল, এটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই না? ক জানতো না যে সেইখানে ছিল, তার কিন্তু জানা ছিল না। যে এক্ষেত্রে যদিও কয়েকটি বেআইনি কাজ করিতেছিল, তথাপি সে দণ্ডারহ নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না। কারণ কি, তার কি খুনের ইন্টেনশন ছিল, অভিপ্রায় ছিল? ছিল না। কারণ সে খকে হত্যা করার অভিপ্রায় ছিল না, এমন কোনো আঘাত বা জখম করার অভিপ্রায়ও সে করে নাই যা মৃত্যু ঘটাতে পারে বলে জানা থাকে। তাহলে এখন বলেন, মুক্তার কি অপরাধ হবে? যদিও সে চুরি করতে গেছে, সে তো একটা পাখিকে ইয়া করছে, গুলি করছে, তাই না? ধরে নেন একটা পাখি, পাখিকে গুলি করছে, কিন্তু তার গুলিতে একটা মানুষ মারা গেছে, কিন্তু মানুষের তো মৃত্যু ঘটছে, ঘটছে না? মানুষ মেরে ফেললে অপরাধ হবে কিনা? তখন কিন্তু হ্যাঁ, নরহত্যা হয়ে যাবে। যদিও কি মনে হয় আপনার, যদি কাজটা আইনানুগত, অন্য কাউকে বাঁচানোর উদ্দেশ্য থাকতো, তখন কিন্তু সেটা কি হতো, সেটা কিন্তু ব্যতিক্রমের মধ্যে পড়ে সে রেহাই পেত।
রেহাই পেত না, ব্যতিক্রম হতো, হ্যাঁ। কিন্তু এখানে যদিও আপনার অভিপ্রায় ছিল না খুনের, কিন্তু সে তো একটা খুন করে ফেলছে। ওই যে প্রথমে যে নরহত্যা পড়লাম না, আমি বললাম না যে কাউকে, যে কোনো ব্যক্তির মৃত্যু আপনি ঘটিয়ে ফেললে সেটা নরহত্যা। এরপরে আসেন সেটা আপনি দণ্ডারণ্য নরহত্যা পড়বে নাকি সেটা খুনে যাবে, সেগুলো আপনাকে উদাহরণ করে, মানে সেটা আপনাকে বুঝতে হবে পরিস্থিতি বিবেচনা। আচ্ছা, সব দেখতে পাই কিন্তু সব সময় সব কথা বলতে পারি না। তাহলে দেখেন কি করলো সে, মুক্তা কি করলো, চুরি করার উদ্দেশ্যে গেল, অপরাধজনক একটা অভিপ্রায় ছিল, সে চুরি করার জন্য সে গুলি করলো। একটা গুলি কাউকে গিয়ে লাগতে পারে এইটুকু জ্ঞান তার আছে কিনা? আপনি একটা গুলি করলেন, আপনি চাইলে একটা পাখিকে গুলি করবেন, যেখানে মানুষের বসতি আছে, গুলি করতে পারেন? আপনি চাইলেও কিন্তু গুলি করতে পারেন না, আপনার অপরাধজনক কাজ। এই কাজের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে যায়, এটাও কিন্তু কি হবে, নরহত্যার মধ্যেই পড়বে। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখি উদাহরণ। তাহলে আপনি কি ধারায় দণ্ডিত করবেন? মুক্তাকে কি ধারায় দণ্ডিত করবেন বলেন? 304-এ? না, 304-এ আপনি তাকে দণ্ড দিতে পারবেন না। কেন পারবেন না? তার তো সরাসরি অভিপ্রায় ছিল না, তাহলে আপনি তাকে কি ধারায় দণ্ড দিবেন? কিন্তু সে নরহত্যা করে ফেলছে, ফেলছে না? তখন আপনি কি দিবেন? 304-এর কয়ে যাব আমরা, অবহেলার ফলে নরহত্যা। তো অবহেলাজনিত কাজ না, তুমি মুরগি, তুমি একটু অন্য ভাবে তাকে ইয়া করো, চুরি করতে গেছো, ঠিক আছে, তোমাকে গুলি করতে বলছে কে? গুলি করলে যে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো ব্যক্তির গায়ে লাগতে পারে, সে মারাও যেতে পারে, এইটুকু জ্ঞান আছে না বলেন? তাহলে এটা কিন্তু কি হবে, রেহাই পাওয়ার সুযোগ নাই, কারণ তার কাজ কি ছিল না, আইনানুগ ছিল না। তাহলে সে অবহেলার ফলে নরহত্যা করেছে বলে গণ্য হবে। 304-এর কয়ে কিন্তু দণ্ড হবে। আপনারা চাইলে পাশে লিখতে পারেন 304-এর ক। বুঝিনি উদাহরণটা, বুঝছি কিনা বলেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। একজন জনৈক নীলুফা নামক ব্যক্তি, সে কি করলো, তার বান্ধবী ছিল, প্রাণপ্রিয় বান্ধবী সাদেকা, তাকে বাঁচানোর জন্য সে কি করলো, গুলি ছুড়লো। সাদেকাকে ধরেন কে নিয়ে যাচ্ছে, বাঘে টেনে নিয়ে যাচ্ছে। এই বাঘের হাত থেকে বাঁচানোর জন্য সে কি করলো, বাঘকে গুলি করলো। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাদেকা তার বান্ধবীকে লাগলো, লাগার পরে তার বান্ধবী মৃত্যুবরণ করলো। তাহলে নীলুফা কি ধারায় দণ্ডিত হবে, কত ধারায় দণ্ডিত হবে বলেন? মানুষ মারা গেছে মানে কি, নরহত্যা হয়ে গেছে, তাই না? এখন আপনি চিন্তা করবেন এটা কি ব্যতিক্রমে যায় কিনা, ওই যে আপনাদের 6 ধারাটা মনে আছে কিনা, এই দণ্ডবিধির সকল সংজ্ঞা, সকল উদাহরণ, যা কি লেখে রাবে আবু। তাহলে সকল সংজ্ঞা, সকল দণ্ডবিধান ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। এবার আপনি আসেন ব্যতিক্রমে পড়লো কিনা, যখন আপনার অনুমতি নেওয়ার সুযোগ নাই। উদাহরণ সবই বলবো, সময় আসতে এতগুলো বলার, 11টা পর্যন্ত চলবে ক্লাস, কেউ বেরোতে পারবেন না, আমি সব উদাহরণ পড়বো, নো প্রবলেম। আচ্ছা, এমন কোনো কিছু নাই যে যেটার কোনো ব্যাখ্যা নাই, ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমি কি বললাম, আমার ক্লাসে না বুঝলে আপনি বুঝতে আপনার মুশকিল আছে, তাহলে বুঝে নেন, যেভাবেই হোক ক্লাসটা আদায় করে নেন। আচ্ছা দেখেন, এটুকু আগে বলি। তাহলে কি করলো নীলুফা আপু, কি করছে, তার বান্ধবী সাদেকাকে বাঁচানোর জন্য বাঘকে গুলি করছে, সৎ বিশ্বাসে, মঙ্গলার্থে, কোন ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে কৃত কাজ অপরাধ বলে গণ্য হবে না। কত ধারা পড়ছেন? 92 ধারা। অনুমতি নেওয়ার সুযোগ আছে, বাঘে টানতেছে, আপনি কি ওখানে বলবেন যে সাদেকা তুমি একটু অনুমতি দাও, আমি গুলি করলাম? সময় নাই তো, আপনি মঙ্গলার্থে কৃত কাজ অপরাধ বলে গণ্য হবে না, আপনি কি করলেন, ব্যতিক্রমে পড়ে গেলেন। তাহলে আপনাকে ব্যতিক্রম সমূহ আগে দেখতে হবে, তারপরে আপনাকে দণ্ডের ব্যবস্থা। যেহেতু তার কি ছিল, সৎবিশ্বাস ছিল, সকল শর্ত ফলো করে কিনা দেখেন, সকল রুলস মানলো কিনা সৎবিশ্বাসে, মঙ্গলার্থে, ওই লোকটাকে বাঁচানোর উদ্দেশ্যে কৃত কাজ, যদি অপরাধও হয়ে যায় তারপর অপরাধ নয়, তার মানে এটা ব্যতিক্রমে চলে যাবে, তাই কিনা? এবার আসেন খ উদাহরণটা, কে যেন জানতে চাইলো। ক জানে জ একটি ঝোপের আড়ালে রয়েছে। তাহলে ক জ একটু কষ্ট হয়ে যায়, তাই না? মনে করেন কে জানে, রিফাত, আপনি এত দেরিতে ক্লাসে আসলেন, তাহলে মনে করেন রিফাত জানে যে রেবেকা স্যার কি আছে, ঝোপের আড়ালে আছে। ক জানে জ ঝোপের আড়ালে আছে, কিন্তু রিফাতের ব্যাচমেট জেসমিন সে আবার এটা জানে না। তাহলে জেসমিন আবার জানে না, তাহলে কি হলো, ক জয়ের মৃত্যু ঘটানোর অভিপ্রায় রিফাত মনে করেন স্যার প্রতিদিন বকা দেয়, প্রতিদিন ক্লাসে অপমান করে, এই করে, তো স্যারকে আর সহ্য হচ্ছে না, স্যারকে সে খুন করবে, এই উদ্দেশ্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়। দেখেন অভিপ্রায় পেলেন কিনা, মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে, যাতে মৃত্যু ঘটতে পারে, রেবেকা স্যারের মৃত্যু ঘটতে পারে তার জানা আছে, জানার পরে কি বললো, জেসমিনকে ফুসলালো, জেসমিনকে বলল
যে তুমি ওই ঝোপের আড়ালে গুলি করো, তখন কি করলো জেসমিন? ঝোপের আড়ালে আড়ালে গুলি করলো। আমি আবার ঝোপের আড়ালে ধরেন কোনো কারণে কাটতেছিলাম বা কিছু খড়কুটো এগুলো কুড়াচ্ছিলাম। কল্পনা করেন জিনিসটা, আপনি যতক্ষণ না আপনার ইমাজিনেশন হবে ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো ভালো করে ধরতে পারবেন না। তাহলে তিনজন ব্যক্তি কে কে? রিফাত, রেবেকা, জেসমিন। তো রিফাতের উদ্দেশ্য কি? আমাকে মেরে ফেলা। আবার জেসমিন কি? জেসমিন তো সে সাদা মনে আছে, সে তো জানে না। তো ঝোপের আড়ালে আমি ছিলাম, জেসমিন জানতো না। কে জানতো? রিফাত জানতো। রিফাত কি করলো? জেসমিনকে বললো, ব্যাসমেট তুমি ওইখানে গুলি করো, এখানে পাখি আছে, পাখিটা মারা যাবে, আমরা পাখিটা কি করব? জবাই করে নিয়ে এসে খাবো, এরকম আর কি। ধরেন সে গুলি করতে বললো, জেসমিন গুলি করে ফেললো। গুলিতে কে মারা গেল? রেবেকা মারা গেল। তাহলে রিফাত কি করেছে? প্ররোচনা দান করেছে, খুনের প্ররোচনা। এগুলো বুঝতে গেলে তো অনেকের আরো ব্রেনের উপর দিয়ে যাবে, কারণ এখানে দেখেন সহায়তার দণ্ড পাবে। আচ্ছা, পরে যাচ্ছি এগুলোতে, আসেন আগে জিনিসটা ক্লিয়ার হই। হ্যাঁ, ব্যাখ্যাগুলো বলতেছি। 299 এর উদাহরণের নাম্বার উদাহরণ দেখেন। তাহলে রিফাত জানতো ঝোপের আড়ালে আমি আছি। আবার কি করলো? জেসমিন কিন্তু জানতো না। তারপরে রিফাত জেসমিনকে গুলি করতে বললো, জেসমিন গুলি করলো, গুলিতে আমি মারা গেলাম। রিফাত ভাবলো জেসমিন গুলি করছে, আমি তো বেঁচে গেলাম, এটা ভাবতেছে, তাই কিনা? দাঁড়ান দেখতেছি কি অপরাধ হয়। এবার আসেন এই ক্ষেত্রে খ, অপরাধের জন্য দোষী সাব্যস্ত নাও হতে পারে, কিন্তু ক, দণ্ডারহ নরহত্যা করেছে বলে গণ্য হবে। রিফাতের আমাকে খুনের অভিপ্রায় ছিল, গুলি করলে আমি মারা যেতে পারি রিফাতের জানা ছিল, গুলির ফলে আমার দৈহিক জখম ঘটলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। তাহলে দেখেন, রিফাত কি সরাসরি খুনটা করছে? এটাকে বলেন, সে কি সরাসরি খুনটা করছে? খুন কিন্তু করে নাই। কি করছে? খুনের প্ররোচনা দিছে। প্ররোচনা দিছে না? সে কিন্তু খুনের জন্য প্ররোচনা দিছে কাকে? জেসমিনকে। জেসমিন কিন্তু নিরপরাধ ছিল, সে কিন্তু কিছুই জানতো না, তাই না? কিন্তু তাই বলে কি জেসমিন খুন করবে? জেসমিনকে গুলি করতে বললো, অমনি গুলি করলো? তার কি এইটুকু জ্ঞান বুদ্ধি নাই যে যে কেউ গুলি করতে বললে আমি গুলি করতে পারবো না, গুলি যে করা যাবে না, এটা কি সে জানতো না? একটা অ্যাডাল্ট মানুষ, ধরে নেন সে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক ব্যক্তি, গুলি করলে কারো ক্ষতি হতে পারে, এটা তো জানা আছে। তারপরেও সে গুলি করলো। এখানে দেখেন জেসমিনের কিন্তু লিখছে দোষ হবে না, দোষ হবে না, কিন্তু জেসমিনের দোষ হবে। গুড। কে লিখছে? আমার ব্যাটসম্যান বাদল লিখছে 304-এর ক। জেসমিন কিন্তু অবহেলার ফলে মৃত্যু সংঘটন করলো, তারও 304-এর ক এ দণ্ড হবে। এখানে কিন্তু ভাষ্যতে দেয়া আছে, দেখেন, যে দোষী সাব্যস্ত নাও হতে পারে, নাও হতে পারে না, দোষী অবশ্যই হবে। কারণ 304-এর ক ধারাগুলো পরে এসেছে, সংযোজন ধারা, তাই না? ক হাইফেন দেয়া যে ধারাগুলো, এগুলো কিন্তু নতুন ধারা। 299 যখন প্রণয়ন হয় তখন কিন্তু 304-এর ক ছিল না, খ ছিল না। এই জন্য এখানে ব্যাখ্যাটা এভাবে দেয়া যে দোষী সাব্যস্ত নাও হতে পারে, দোষ কিন্তু হবেই। আপনি জানলেন আর গুলি করে ফেললেন, তাহলে অবহেলার ফলে মৃত্যু ঘটালো। 304-এর কয়ে জেসমিনের দণ্ড হলো। রিফাতের দিকে আসেন, এবার আমরা দেখব রিফাত কিন্তু কি করলো? খুন করে ফেললো। এবং খুনের সরাসরি সে খুন করলো না, কাউকে দিয়ে খুন সংগঠন করালো, অর্থাৎ সে কি করলো? খুনের সহায়তা করলো। সহায়তা, এবার খুনের সহায়তার দণ্ড আপনি খোঁজেন, পেনাল কোডের একদম সকল ধারা আপনি পড়লেন, কোথাও খুনের সহায়তা নাই। এখন আপনি কিভাবে দণ্ড দিবেন? ওই যে পড়ে আসছেন না, সহায়তার ফলে কার্য যদি সংগঠিত হয় এবং সহায়তার জন্য যদি দণ্ডবিধিতে সুস্পষ্ট দণ্ডের বিধান না থাকে, সহায়তাকারীর দণ্ড 109। তাহলে আপনি কেবল 109 ব্যবহার করতে পারবেন। 109 যদি আপনি কেবল ব্যবহার করেন, তখন সবাই ভাববে কিসের সহায়তা করলো সে? তাহলে 302/109 ব্যবহার করতে হবে। তাহলে দেখলে বোঝা যাবে, ও আচ্ছা, 302-এর সহায়তা করার জন্য সে 109 দণ্ডিত হয়েছিল। বুঝতে পারছি? তাহলে রিফাতের দণ্ড কত? 302/109। জেসমিনের দণ্ড কত? কেবল 304-এর ক, অবহেলার ফলে মৃত্যু। আশা করি বোঝা গেল জিনিসগুলো, ঠিক আছে? সকল উদাহরণ পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসেন আমরা কি কি শিখলাম দেখেন। নরহত্যা হতে গেলে অপরাধের অভিপ্রায় থাকবে, অবশ্যই অপরাধের অভিপ্রায় থাকবে। তাকে কি থাকবে? আঘাত ঘটানো হবে, আঘাতের ফলে অবশ্যই সেই ব্যক্তির মৃত্যু ঘটবে, এটাও জানা থাকবে। আর খুনের ক্ষেত্রে কি কি হবে? খুনের ক্ষেত্রে এই 4টা অনুচ্ছেদ, সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটানোর অভিপ্রায় থাকবে, জানা থাকবে, দৈহিক জখম ঘটবে, এই জখমটা এমন ভাবে ঘটবে স্বাভাবিক অবস্থায় একটা লোকের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আর কি? কোনো ঝুঁকি নাই, ঝুঁকিহীন। দেখেন, মৃত্যু ঘটানোর বা পূর্বোক্ত জখম ঘটানোর ঝুঁকি লইবার অজুহাত ব্যতি রেখেই কার্য সম্পাদন করে, অর্থাৎ কোনো ঝুঁকি নাই, ঝুঁকিহীন ভাবে মৃত্যু ঘটে। আচ্ছা,
আর প্রথমটা পড়তে হবে নাকি? প্রথম উদাহরণ পড়ে নেন, এত কিছু বলতে পারবো না। ব্যাখ্যাগুলো পড়ি, না হলে সময় পাবেন না। ব্যাখ্যাগুলো আসেন, ব্যাখ্যাগুলো দেখি। তিনটা ব্যাখ্যা আছে। কি কি? যে ব্যক্তি অপ্রকৃতিস্থতা, বাংলার মানে বুঝতে হবে আপনাকে। অপ্রকৃতিস্থতা মানে কি? পাগল, তাই না? মানসিক ভারসাম্যহীন। যে ব্যক্তি অপ্রকৃতিস্থতা, ব্যাধি, বৈকল্যে ভুগিতেছে। তো একটা লোক পাগল আপনি জানেন, জানার পরেও আপনি এমন একটা দৈহিক জখম দিলেন যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ত্বরান্বিত হলো। ত্বরান্বিত মানে কি? কয়েকদিন পরে মূর্ত, সে আগেই মারা গেল। এটাকে বলে ত্বরান্বিত, দ্রুতগামী করা কোনো কিছুকে, দ্রুত দ্রুতগামী করা। সে অসুস্থ ছিল, হয়তো সে ধুকে ধুকে মারা যেত, আপনি তাকে এমন দৈহিক জখম দান করলেন যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু কি হলো? তাড়াতাড়ি মৃত্যু ঘটে গেল। তাহলে সেই ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য হবে। ব্যাখ্যা এক। কিসের ব্যাখ্যা? 299, অর্থাৎ নরহত্যার ব্যাখ্যা এক। এটা তো নরহত্যা হলোই, কিন্তু কি আপনি যখন কোনো ব্যক্তিকে জেনে শুনে তার মৃত্যু ত্বরান্বিত করলেন, সংশ্লিষ্ট ব্যক্তি মারা গেল, তখন সেটা নরহত্যা থাকবে না, সেটা কি হয়ে যাবে? খুন হয়ে যাবে। তাহলে কিন্তু দেখেন, সে কি জানে না যে এই আঘাত দিলে এই ব্যক্তি তাড়াতাড়ি মারা যাবে? জানতো, ঝুঁকিহীন ছিল। যেহেতু এমনি তো কিসের রোগী, মনে করেন ক্যান্সারের রোগী, অথবা তার ফুসফুস ক্যান্সার, এমন আঘাত করলো বুকে, সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত। যদি নিশ্চিত হয়ে থাকে, তার জানার মধ্যে থাকে, তাহলে সেটা আর কিন্তু কি থাকবে না। যদিও ব্যাখ্যা কিসের? নরহত্যার। কি হয়ে যাবে? খুন হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা একটা। 2 নম্বর ব্যাখ্যা যাব। এমন দৈহিক জখমের ফলে মৃত্যু ঘটে। কি করছেন? জখম করছেন, কি হয়ে গেছে? মারা গেছে। যেই ক্ষেত্রে ওই দৈহিক, যে ব্যক্তি এরকম দৈহিক জখম করে, সেই ব্যক্তি মৃত্যু ঘটাইয়াছে বলিয়া গণ্য হবে। মৃত্যু ঘটিয়েছে মানে কি? তাকে মেরে ফেলছে। যদিও যথাযথ ও নিপুণ চিকিৎসার আশ্রয় নিলে ওই ব্যক্তির মৃত্যু নিবারণ করা যেত। একটাতে কি ছিল? আমি অসুস্থ রোগী, জানার পরেও আপনি আমাকে এমন আঘাত করলেন, আমি দ্রুত মারা গেলাম। তাহলে আপনি তো আমার মৃত্যু ঘটানোর আপনার ইচ্ছা ছিল, তাহলে আপনি এটা দ্রুত করলেন। ওকে ওকে, আচ্ছা। তাহলে এই যে দ্রুত তার মৃত্যু ত্বরান্বিত করলেন, আপনি কি করে ফেললেন? তাকে খুন করে ফেললেন। এবার আসেন ব্যাখ্যা দুইও, কিন্তু খুনের কথা বলা আছে। এমন দৈহিক জখম দিলেন, আমাকে কিভাবে আঘাত করলেন? মনে করেন আমার মাথায় একটা অনেক শক্ত লাঠি দিয়ে আঘাত করলেন, মৃত্যুর সম্ভাবনা তৈরি হলো, আমি বেঁচেও যেতে পারি, মারাও যেতে পারি। আঘাত কি লাগছে? আঘাত লাগছে, তারপরে 50-50, হয়তো মরতেও পারি, বেঁচেও যেতে পারি। ততক্ষণ পর্যন্ত কি ছিল? নরহত্যা ছিল কিন্তু ঘটনা। এবার আসেন, আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে, হয়তোবা চিকিৎসা করলে আমি সেরেও যেতে পারতাম, কিন্তু আপনি আমার কাছে, আমাকে চিকিৎসার জন্য নিলেন না, ডাক্তারের কাছে নিলেন না, আমি ছটফট করতে করতে মারা গেলাম। তাহলে কি আর নরহত্যা থাকলো? তাহলে এটা ভিলেন না বলেন? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মৃত্যু দেখলো না, তাহলে কি হয়ে গেল? খুন হয়ে গেল। তাহলে তো সে তো নিশ্চিত ছিল যে এই আঘাতে সে মারা যাবে, যদি আমি তাকে ডাক্তারের কাছে না নেই। তাহলে কি আর নরহত্যা থাকে? বলেন। কি বলছে দেখেন, এমন দৈহিক জখম ঘটে যার ফলে কোনো ব্যক্তি মারা যায়, যদিও ওই ব্যক্তিকে আপনি ডাক্তারের কাছে নিতেন, তাহলে হয়তো সে বেঁচেও যেতে পারতো, আপনি নেন নাই। তাহলে কি আর সেটা নরহত্যা থাকবে? বলেন। তাহলে সেটা কিন্তু খুনে রূপান্তরিত হবে। এই ব্যাখ্যাগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে প্রথমটা কি ছিল? একটা লোকের অসুস্থ ছিল সে, আপনি অসুস্থ জেনে শুনে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে আঘাত দিলেন, সে মারা গেল, দ্রুত মারা গেল, খুন। কোন ব্যক্তি, সে, আপনি তাকে এমন জখম করলেন, আপনার সামনে ছটফট করতে করতে সে মারা গেল, যদি আপনি সময় মতো তাকে ডাক্তারের কাছে নিতেন, সুনিপুণ চিকিৎসা হতো, হয়তোবা সে বেঁচেও যেতে পারতো, আপনি নিলেন না, খুন। এইবার আসেন 3 নম্বর ব্যাখ্যা। মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা বলে গণ্য হবে না। এটা আবার কেমন কথা? একটু বুঝতে হবে আপনাকে, গর্ভপাতের বিষয়টা বুঝতে হবে। ভ্রূণ হত্যা, একটা ভ্রূণ যখন মায়ের গর্ভে থাকে, তখন যদি আপনি তাকে হত্যা করে ফেলেন, এটা কিন্তু কি হবে না? নরহত্যা হবে না। কি হবে তাহলে? গর্ভপাত হবে। গর্ভপাতের জন্য আলাদা সেকশন আছে, 312 পরের যে সেকশন গুলো, এগুলোতে কিন্তু কি আছে? গর্ভপাত সংক্রান্ত বিভিন্ন দণ্ডের ব্যবস্থা। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত মাতৃগর্ভে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা কি হয়? মানুষ বলে গণ্য হয় না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভ্রূণ, ভ্রূণ বলে গণ্য হয়। তো আপনি যদি এই অবস্থায় বিষ খাইয়ে দেন, এমন কোনো পয়জন খাইয়ে দেন যার ফলে মা বেঁচে থাকলো কিন্তু বাচ্চাটা মারা গেল, আপনি কি করলেন? ভ্রূণ হত্যা করলেন। তখন আপনার অপরাধ কিন্তু গর্ভপাতের দিকে চলে যাবে। এবার আসেন তাহলে,
কিন্তু কোনো জীবন্ত শিশুর মৃত্যু ঘটানো দণ্ডার্হ নরহত্যা বলে পরিগণিত হতে পারে যদি ওই শিশুর কোনো অংশ প্রসূত হইয়া থাকে, যদিও শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ বা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করে নাও থাকে। একটা শিশু যখন ডেলিভারি হয়, আপনার আমার সবারই মা বোন আছে, তো একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার যদি যে কোনো অঙ্গ প্রসূত হয়, মনে করেন তার মাথাটা বের হয়ে আসছে, পুরো শরীর এখনো বের হয়নি, আপনি এমন একটা ইনজেক্ট করলেন, ইনজেকশন দিলেন তাকে, সে মারা গেল, তাহলে আপনি নরহত্যা করে ফেলছেন বলে গণ্য হবেন। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে থাকবে, আপনি যদি তার মৃত্যু ঘটান, সেটা কিন্তু গর্ভপাত বা অন্য অপরাধের দণ্ড হবে। আর যদি সেই শিশুটা শ্বাস প্রশ্বাস নেয় নাই পৃথিবীতে, কেবল তার শরীরের একটা অংশ বের হয়েছে পৃথিবীতে, তারপরে ওটা কি হয়ে যাবে? নরহত্যা বলে গণ্য হবে। তাহলে এটা কিন্তু নরহত্যা উদাহরণ। বুঝতে পারছি কি বলছে? অর্থাৎ সে পুরোপুরি পৃথিবীতে আসেনি, তার শরীরের কিছু অংশ প্রসূত হয়েছে, এই অবস্থায় আপনি এমন কাজ করলেন, বাচ্চা মারা গেল, তখন আপনি নরহত্যা করেছেন, তখন সে মানুষ হিসেবে গণ্য, তখন আপনি নরহত্যা করেছেন। আর পুরোপুরি পৃথিবীতে আসলো, মেরে ফেললেন, আপনি তো খুনই করলেন, তাই না? বুঝতে পারছি বিষয়গুলো, কখন গর্ভপাত হবে, কখন নরহত্যা হবে। আচ্ছা, সমস্যা নাই। আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি, আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন, পরে যদি আপনারা বুঝতে না পারেন আবার জিজ্ঞাসা করবেন, আমি এগুলোর উত্তর দেবো, দরকার হলে আমাকে ফোন দিন, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা তিনটা উদাহরণ পড়লাম, দুইটা উদাহরণ পড়লাম, তিনটা ব্যাখ্যা পড়লাম। প্রথম ব্যাখ্যা দুইটা কিসের ছিল? খুনের ব্যাখ্যা ছিল। পরের ব্যাখ্যাটা কি ছিল? নরহত্যার ব্যাখ্যা ছিল। আচ্ছা, এবার আসেন আমরা কি দেখব। খুনের যে অনুচ্ছেদ 4টা আমরা কিন্তু পড়ে ফেলছি। আপনাদেরকে বললাম না যে আইনানুগ নরহত্যা, দণ্ডার্হ নরহত্যা, এটার মধ্যে আবার নরহত্যা দুই প্রকার আছে, মাপযোগ্য নরহত্যা, সমর্থনযোগ্য নরহত্যা। এই পাতা দুটো স্ক্যান করে গ্রুপে দিয়ে দেব, সবাই শতভাগ মনোযোগ দিয়ে এগুলো পড়বেন। এরপরে আবার আছে কি? নৃশংস নরহত্যা। এই যে কালপেবল হোমিসাইড আছে, এটা নৃশংস নরহত্যাও বলে। অপরাধজনক প্রাণহানি আপনারা যেটাকে চেনেন, দণ্ডার্হ নরহত্যাকে যেটাকে চেনেন, সেটাই হলো দণ্ডার্হ নরহত্যা বা কালপেবল হোমিসাইড। ঠিক আছে, এর মধ্যে আবার একটা আছে জেনোসাইড, গণহত্যা। ওই যে যুদ্ধের সময় যে একেবারে গণহারে মানুষ মেরে ফেলে, এটা আবার কি হয়ে যায়? গণহত্যা হয়ে যায়। ঠিক আছে, তাহলে অনেক রকম হত্যা আছে। কিছু হত্যা করলে আপনি মাপ পাবেন, কিছু হত্যা আপনার আইনে সমর্থন করবে, এই জন্য সবগুলো মিলে হলো নরহত্যা। এরপরে গিয়ে আপনি পাবেন এর মধ্যেই যেগুলো খুনের শর্তে পড়বে, সেগুলো হলো খুন। এটাই হলো মূল কথা, এটাই বোঝাতে চাইলাম। আজকে এত সুন্দর। এবার আসেন, আমরা খুন দেখলাম 4টা অনুচ্ছেদ, খুনের ব্যতিক্রম গুলো পড়বো। কোন কোন ক্ষেত্রে আপনি কি করলেন? খুন করলেন, কিন্তু সেটা খুন না হয়ে কি হয়ে গেল? নরহত্যা হয়ে গেল। এগুলো দেখতে হবে। কয়টা ব্যতিক্রম আসছে? 5টা ব্যতিক্রম। 299 কি পড়লাম আমরা? দণ্ডার্হ নরহত্যা। তাহলে দণ্ডার্হ নরহত্যার উপাদান পড়লাম আমরা 3টা, যদিও ওইভাবে নাই, তো 3টা আমরা সংজ্ঞা থেকে 3টা উপাদান পাই। উপাদান 3টা পড়ে ফেলবেন, সংজ্ঞা পড়ে ফেলবেন। ব্যাখ্যা কয়টা? ব্যাখ্যা 3টা। এবার আসেন, খুনের অনুচ্ছেদ কয়টা? 4টা। কত ধারা? 300 ধারা। খুনের ব্যতিক্রম কয়টা? খুনের ব্যতিক্রম 5টা। ঠিক আছে, এই ব্যতিক্রম 5টা মুখস্থ থাকতে হবে। খুনের কিন্তু ব্যতিক্রম কয়টা? 5টা আছে। এবার আসেন দেখি আপনি কি করে ফেলছেন, খুন করে ফেলছেন। খুন করতে গেলে কি কি হবে? ওই অনুচ্ছেদ গুলোতে পড়তে হবে, তাই না? 300 ধারার যে অনুচ্ছেদ গুলো, এগুলো কভার করতে হবে। সর্বপ্রথম দেখি ব্যতিক্রম 1, যে ক্ষেত্রে দণ্ডার্হ নরহত্যা খুন বলে গণ্য নয়। তাহলে দেখেন, প্রত্যেক জায়গায় কিন্তু নরহত্যা খুন বলে গণ্য নয়, আগে আপনার নরহত্যা হতে হবে, তারপরে খুন হয়। ঠিক আছে, আসেন দেখি। অপরাধকারী গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যদি উত্তেজনাবশত কাউকে খুন করে ফেলে, অথবা ভুলক্রমে অথবা দৈব ঘটনাক্রমে যদি কোনো ব্যক্তির খুন হয়ে যায়, তাহলে এই খুন খুন নয়, সেটা শুধু নরহত্যা। বুঝতে পারছি, এই কথাটাই আব্দুর রহমান স্যার ক্লাসে বলছে, যে এটাই নরহত্যা, আত্মসংযম হারিয়ে খুন করে ফেললে নরহত্যা। হ্যাঁ ঠিক আছে উত্তর, কিন্তু কথা হলো এটা তো ব্যতিক্রমে পড়ে যায়, ব্যতিক্রমের অংশ। দেখেন, ব্যতিক্রম 1-এ কি বললো? তাহলে আকস্মিক উত্তেজিত হয়েছেন, আপনি আত্মসংযম হারিয়ে ফেলেছেন, ফেলে কি হলো? আপনি কাউকে কি করে ফেলছেন? কাউকে হত্যা করে ফেলছেন। তাহলে এটা কি হয়ে যাবে? নরহত্যা হয়ে যাবে, এটা খুন হবে না, কারণ ওই মুহূর্তে আপনার খুনের ইন্টেনশন ছিল না, অথবা ওই মুহূর্তে আপনার তার মৃত্যু ঘটানোর শতভাগ অভিপ্রায় ছিল না, কিন্তু আপনি কি করে ফেললেন? আত্মসংযম হারিয়ে উত্তেজিত হয়ে আপনি তাকে খুন করে ফেললেন। তাহলে আপনার এটা নরহত্যা হবে, খুন হবে না। খুনের ব্যতিক্রম মানে কি? এই প্রশ্নটার উত্তর দেন। খুনের ব্যতিক্রম মানে কি? খুনের ব্যতিক্রম মানে কি? খুন
খুনের ব্যতিক্রম মানে নরহত্যা। ব্যতিক্রম কথাটার অর্থ হলো সেটা আর ওই পর্যায়ে থাকলো না, অন্য কিছু হয়ে গেল। ব্যতিক্রম, ব্যতিক্রম মানে খুন নয়, খুনের ব্যতিক্রম হলো নরহত্যা। তাহলে আসেন কি কি শিখলাম। আপনি হ্যাঁ খুনের মধ্যে পড়ে না যেটা, সেটাই হলো খুনের ব্যতিক্রম। তাহলে কিসে পড়ে গেল? শুধু নরহত্যায় সীমাবদ্ধ থাকলো। আচ্ছা, তাহলে গুরুতর আকস্মিক উত্তেজনা বশত যদি আপনি খুন করে ফেলেন, তাহলে সেটা কি হবে না? খুন হবে না, সেটা হবে নরহত্যা। ব্যতিক্রম এক। ছোট করে লিখতে পারেন, আত্মসংযম হারিয়ে খুন, 1 নাম্বার ব্যতিক্রম। এরপরে আসেন 2 নাম্বার ব্যতিক্রম যাব আমরা। এটারও আবার অনুবিধি আছে, অনুবিধি, এগুলো পড়তে হবে। কি রকম দেখেন, এই উত্তেজনা আপনি নিজে নিজে তৈরি করলেন, করে আপনি নিজে নিজে আপনি উত্তেজিত হয়ে খুন করে ফেললেন। মনে করেন আমি বাদ হলাম, আমার ব্যাটসম্যান, তারা দেখতেই পারি না, তাকে আমি একদম কোনো ঘটনার চক্রে উত্তেজিত হয়ে তাকে আমি খুন করে ফেললাম। তাহলে কি হবে? নিজে নিজে উত্তেজিত হয়ে খুন করলাম, এটা তো হবে না। ঝগড়া, যে কোনো একটা পারিবারিক কোন্দলের কারণে ঝগড়া হলো, ঝগড়ার এক পর্যায়ে খুন হয়ে গেল, এটা তো আপনি বুঝতেই পারতেছেন ঘটনা যে কি আকস্মিক উত্তেজিত হয়ে খুন হয়ে গেল, তখন এটা কিন্তু নরহত্যা, ওই ব্যক্তি নরহত্যার দণ্ড পাবেন। আচ্ছা, এরপরে আসেন, আরো আছে যে, যেমন সরকারি কর্মচারী, আপনি একজন সরকারি কর্মচারী, আপনি দায়িত্ব পালন করতে গেছেন, আপনি ধরেন দাঙ্গা দমন করতে গেছেন। তো দাঙ্গা দমন করতে গেলে অনেক সময় আমাদের কি করতে হয়? লাঠিচার্জ করতে হয়, গ্রেপ্তার করতে হয়, শুটও করতে হয়, তাই না? এরকম পর্যায়েও পরিস্থিতি চরমে গেলে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না। সিআরপিসি আপনাকে এই পাওয়ার দিয়েছে না? তো দিয়েছে, আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। তো আপনি দাঙ্গা দমন করতে গেলেন, অন্য ব্যক্তি কি করলো? আপনার উপরে উত্তেজিত হয়ে আপনাকে খুন করে ফেললো, হবে? সে সরকারি কর্মচারীর বিরুদ্ধে কি করতে পারবে না? উত্তেজিত হয়ে, বা তখন যদি সে বলে যে আমি ভুলক্রমে খুন করে ফেলছি, এটা খুন না, আমাকে মহামান্য আদালত আমাকে নরহত্যার শাস্তি দিন, তাহলে কি হবে? যে যাবজ্জীবন দেন, আমি বাঁচতে চাই, সুযোগ নাই। তাহলে আপনি আকস্মিক উত্তেজিত হয়ে আত্মসংযম হারিয়ে খুন করলে খুন হবে না, নরহত্যা হবে। তবে তারও আবার 3টা ব্যতিক্রম। কি কি? উত্তেজনা নিজে নিজে সৃষ্টি করা যাবে না, সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনার এই উত্তেজনা কাটবে না, আর কি, কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গেল, আপনি তাকে খুন করে ফেললেন আর বললেন ভুল করে খুন করে ফেলছি, হবে না। আপনি আমাকে খুন করতে আসছেন, তো আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে না? আমি কি করতে পারবো? প্রতিহত করতে পারবো। তো প্রতিহত করতে গেলাম, আপনি আমাকে কোপ মারলেন, মারা গেলাম, তাহলে আপনি বললেন নরহত্যা হয়েছে, সে তো আমাকে মারতে আসছিল, তো কি হয়েছে? সে তো আত্মরক্ষা করতে গিয়ে আপনাকে মারতে আসছে, মার তো আপনি আগে শুরু করছেন, আপনি তো অপরাধমূলক অনধিকার প্রবেশ করছিলেন, তাই না? তো এই যে আত্মরক্ষার ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন না, এই অধিকার বা এই ব্যতিক্রমী সুবিধা পাবেন না। অনুবিধি 3টা বাদ দেন, একটু কষ্ট হবে, আমরা ব্যতিক্রম গুলো নেই। প্রথম ব্যতিক্রম, আত্মসংযম হারিয়ে দৈব দুর্ঘটনার ফলে ভুল ক্রমে কোনো ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যদি খুন করে ফেলে, নরহত্যা হয়ে যাবে, ব্যতিক্রম 1। এবার আসেন ব্যতিক্রম 2। কোনো ব্যক্তি সৎবিশ্বাসে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে যদি কাউকে খুন করে ফেলে, সেটা কি হবে না? সেটা খুন হবে না, সেটা হবে নরহত্যা। এটা একটু কেমন কথা বলি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বুঝি কিনা আগের ক্লাসগুলো না নিলে একটু কষ্টই আসলে হয়ে যায়। মনে করেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গেল, আমার ব্যাটসম্যান মুক্তা, সে কি করলো? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গেল। মালিয়া কি করছে? তাকে খুন করতে গেছে, অথবা কি করলো? অপহরণের অভিপ্রায় আক্রমণ করতে গেছে। তো মুক্তা তো পড়ছে 100 ধারায়, সে কি করতে পারবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে। এখন আসেন, মালিয়া কি করলো? মুক্তাকে অপহরণ করতে গেল, মুক্তা কি করলো? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গেল। মালিয়ার হাতে কোনো অস্ত্রও ছিল না, কিছু ছিল না। মনে করেন মালিয়া কি করছে? তাকে ধরে নিয়ে আসতে গেছে অপহরণ করার উদ্দেশ্যেই, অপরাধের উদ্দেশ্যেই, কিন্তু অস্ত্র শস্ত্র ছিল না। তো মুক্তা কি করলো? বটি দিয়ে মালিয়াকে একটা কোপ দিল, মালিয়া মারা গেল। তাহলে কি হবে বলেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের 99 ধারা আপনার মাথায় থাকতে হবে যে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত আপনি ক্ষতি সাধন করতে পারবেন না। তাহলে মুক্তা, তুমি মালিয়ার হাতে অস্ত্র নাই, কিছু নাই, তুমি তাকে কেন বটি দিয়ে কোপ দিলা? তুমি তো তাকে একটা ধাক্কা দিতে পারতা, চিৎকার দিতে পারতা, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে পারতে, পারতে না? তো তাহলে যখন কোনো ব্যক্তি আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কাউকে মেরে ফেলবে, তখন সেটা নরহত্যা হয়ে যাবে। দেখেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে কাউকে খুন করলেও অপরাধ নয়, তার মানে এই নয় আপনি প্রত্যেক জায়গায় খুন করে ফেলবেন। লিমিট আছে তো। ও যদি আপনাকে গুলি করতে আসতো, আপনি কোপ মারেন, সমস্যা নাই। ও যদি আপনাকে গুরুতর এমন আক্রমণ যে মৃত্যুই হবে অনিবার্য, মালিহা যদি কোপ মারতে আসতো, তুমি কোপ মারো, সমস্যা নাই।
কিন্তু মালিয়ার হাতে অস্ত্রশস্ত্র কিচ্ছু ছিল না, অপহরণের অভিপ্রায় আক্রমণ করতে আসছে, ধরে নাও, তুমি তাকে খুন করতে পারো না? এতটুকু ক্ষতি করার অধিকার তো তোমাকে আইনে দেয়া হয়নি, সীমাবদ্ধতা আছে কিনা? এটাই বলছে ব্যতিক্রম 2, কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি এই অধিকার অতিরিক্ত প্রয়োগ করে ফেলে, অধিকার কি করলো, বেশি করে প্রয়োগ করে ফেলছে, তখন সেটা কি, তাহলে সে কি আর রেহাই পাবে? রেহাই তো পাবেই না, বরং সে নরহত্যার দায়ে দণ্ডিত হবে। সে খুন করলো না, এটা নরহত্যা হবে। এই হলো ব্যতিক্রম 2। কি শিখলাম? শুনবো পড়া, বুঝে নেন। এরপর আসেন ব্যতিক্রম 3, সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি দাঙ্গা দমন ডিউটি করছেন, আপনি একা পেরে উঠছেন না, জনসাধারণের সাহায্য চাইতেই পারেন। কত ধারা? 42 ধারা। এখন জনসাধারণ সাহায্য করতে আসলো, আপনাকে সাহায্য করতে এসে সে একদম বীর বাহাদুর সেজে কাউকে খুন করে ফেললো, তখন কিন্তু কি হয়ে যাবে? ওই ব্যক্তি নরহত্যার দায়ে দণ্ডিত হবেন। অর্থাৎ সরকারি কর্মচারী অথবা জনসাধারণ হলেও হবে, সে যদি সরকারি কর্মচারীকে সাহায্য করতে এসে এমন কোনো কাজ করে ফেলে যাতে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সে কি হবে? খুনের দায়ে দণ্ডিত হবে না, সে নরহত্যার দায়ে দণ্ডিত হবে। বুঝতেছি বিষয়গুলো? দাঙ্গা দমন করতে গেলেন, আপনাকে দাঙ্গা দমনকালে সাহায্য করতে আসলো সে, বোঝেন না, পুলিশের সাহায্য করতেছে, সে একদম ভাবে ভাবে রাতি সাহায্যে সে কাউকে খুন করে ফেললো, তখন কিন্তু আপনি তাকে মার্ডারের চার্জ দিতে পারবেন না। কারণ কি? সে আইনানুগ কাজ করতে গিয়ে খুনটা ঘটে গেছে, তখন আপনি তাকে নরহত্যার দায়ে দণ্ডিত করতে পারবেন। ব্যতিক্রম 3। ব্যতিক্রম 4 দেখবো, আকস্মিক কলহ। যে কোনো একটা, একটু আগে বলছিলাম যে আকস্মিক কলহ হয় না, ধরেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলো, এমন এক পর্যায়ে গেল, ঝগড়াটা চূড়ান্ত পর্যায়ে গেল, ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিল, বড় ভাই হার্টের রুগী ছিল, তিনি পড়ে গিয়ে মৃত্যুবরণ করলেন, এটা তো একটা আকস্মিক কলহ। তো এই যে আকস্মিক কলহের ফলে যদি কি না থাকে, সেখানে নৃশংসতা না থাকে, নৃশংসতা বুঝি কিনা, একটা লোককে মাটিতে ফেলে হাত পা ধরে জবাই করলেন, এরকম যদি না হয় ঘটনা, আকস্মিক কলহের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে কি হবে? সেটা নরহত্যা হবে, সেটা খুন বলে গণ্য হবে না। এবার আসেন ব্যতিক্রম 4 গেল, ব্যতিক্রম 5। ব্যতিক্রম 5-এ বলা আছে যে ব্যক্তির মৃত্যু ঘটলো, খেয়াল করেন, যে ব্যক্তি মারা গেল সে যদি 18 বছরের বেশি বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, তাহলে শিশু আইনে দেখি কত বয়স? 18। শিশু আইন অনুযায়ী একজন ব্যক্তির বয়স 18 হলে সে প্রাপ্তবয়স্ক। তো এই প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণের ঝুঁকি নেয়, আমি প্রাপ্তবয়স্ক, 18 বছরের বেশি, আমি মারা যাব, আমি আমার জীবন রাখবো না, নিজের মৃত্যু নিজেই আমি ঝুঁকি নিলাম। এখন আপনি কি করলেন? তাকে এই আত্মহত্যা করায় সাহায্য সহযোগিতা করলেন। তাহলে দেখেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তির আত্মহত্যায় যদি কোনো ব্যক্তি সাহায্য করে, তাহলে সেটা কি হয়ে যাবে? নরহত্যার সাহায্য হবে, খুনের সাহায্য না। আপনি তো তাকে খুন করলেন না, কিন্তু আলটিমেটলি আপনি তার মৃত্যুর জন্য দায়ী হলেন কিনা? আপনি বললেন তুমি ইন্টারমিডিয়েট ফেল করছো, তোমার তো মরাই উচিত, আপনার এই কথায় সে কি করলো? সুইসাইড করে ফেললো, তাহলে আপনি তার আত্মহত্যায় সহায়তা করলেন না? আত্মহত্যায় সহায়তা হলো কিনা? 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির আত্মহত্যায় আপনি সহায়তা করলেন, অর্থাৎ 306 ধারার যে শাস্তি সমান সমান দেখবেন, 299 শাস্তি সমান সমান শাস্তি আছে, কিন্তু আপনারা দণ্ডগুলো বের করে দেখবেন, হঠাৎ করে মিল পাবেন না, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন। তাহলে আত্মহত্যার সহায়তা করলো সে, 306 তার দণ্ড। একইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন? এই যে সংশ্লিষ্ট ব্যক্তি 18 বছরের বেশি বয়স্ক, প্রাপ্তবয়স্ক, তার খুনের যদি আপনি অংশগ্রহণ করেন, আপনার যদি ওই খুনে অংশ থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে 299, অর্থাৎ নরহত্যার দায়ে আপনি দণ্ডিত হলেন, অর্থাৎ নরহত্যায় সহায়তা করলেন। নরহত্যায় সহায়তা তো ওইভাবে নাই, দণ্ডের ব্যবস্থা নাই, এই জন্য 306 সংশ্লিষ্ট ব্যক্তিকে দণ্ডিত করা যাবে। 304-এর দণ্ড, 304-এর দণ্ড, 306-এর দণ্ড বের করে দেখেন, আমার কথা বিশ্বাস না হলে। আচ্ছা, এবার আসেন দেখি, এটাই যদি 18 বছরের নিচে হতো, তখন আপনি কিসের দণ্ড পেতেন? 305-এ আপনার দণ্ড সমান খুনের দণ্ড, সমান মৃত্যুদণ্ড। 18 বছরের কম বয়স্ক হলে আপনি খুন করছেন, তাকে খুনে সহায়তা মানে খুন করে ফেলছেন আপনি, সমান দণ্ড। 18 বছরের বেশি দেখে আপনার দণ্ডটা কোথায় গেল? নরহত্যায় গেল। ঠিক আছে, একটু কষ্ট হবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমি বলি, আমি যে লেকচারটা দেবো আপনারা আগে একটু পড়ে আসবেন, তাহলে আপনাদের এগুলো পানির মতো পরিষ্কার হয়ে যেত। তাহলে দেখি ব্যতিক্রম 5টা শুনবো, মনোযোগ দেন, যে কোনো একজন পড়া শুনবো। এবার মেয়েদের থেকে পড়া নেবো, মেয়েরা। প্রথম ব্যতিক্রম কি ছিল? আকস্মিক উত্তেজিত হয়ে আত্মসংযম হারিয়ে দৈব দুর্ঘটনাবশত কোনো ব্যক্তিকে খুন করে ফেললে সেটি কি হবে? নরহত্যা বলে গণ্য হবে, সেটি খুন নয়।
2 নম্বর ব্যতিক্রম, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে যদি কেউ খুন করে ফেলে সেটি খুন নয়, অপরাধজনক প্রাণহানি বা নরহত্যা। 3 নম্বর ব্যতিক্রম, সরকারি কর্মচারী কর্তৃক দায়িত্ব পালনকালে অথবা দায়িত্ব পালন করতে গিয়ে যদি জনসাধারণ তাকে সাহায্য করতে আসে এবং অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে কাউকে খুন করে ফেলে সেটি খুন নয়, কি হবে? নরহত্যা। 4 নম্বর ব্যতিক্রম, ঝগড়া কলহ বিবাদ যদি ঘৃণ্য না হয়, নির্মম না হয়, নিষ্ঠুর না হয়, কোনো ব্যক্তি আকস্মিক কলহের ফলে যদি অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে ফেলে হঠাৎ, তাহলে সেটি কি হবে না? সেটি খুন হবে না, সেটি হবে নরহত্যা। গেল 4 নম্বর ব্যতিক্রম। 5 নম্বর ব্যতিক্রম, 18 বছরের অধিক বয়স্ক কোনো ব্যক্তি তিনি যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চান এবং আপনি যদি সেই মৃত্যুবরণে সহায়তা করেন তাহলেও সেটি খুন হবে না, সেটি নরহত্যা বলে গণ্য হবে। ব্যাখ্যা 5, আরেকবার বলবো তারপর শুনবো। কোনো ব্যক্তি আত্মসংযম হারিয়ে গুরুতর আকস্মিক উত্তেজিত হয়ে দৈব দুর্ঘটনাক্রমে অপর কোনো ব্যক্তিকে যদি খুন করে ফেলে তাহলে সেটা খুন হবে না, নরহত্যা। 1 নম্বর ব্যতিক্রম। 2 নম্বর ব্যতিক্রম, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে অপর কোনো ব্যক্তিকে খুন করে ফেলে কি হবে? অপরাধজনক নরহত্যা হবে, খুন হবে না। 3 নম্বর ব্যতিক্রম, সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে যদি অপরাধকারী কেবল সরকারি কর্মচারী বা জনসাধারণের প্রতি সুবিচারে নিয়োজিত কোনো অন্য জনসাধারণ হয়, তিনি যদি কি করেন, ক্ষমতা প্রয়োগের ব্যাপারে তিনি ক্ষমতাটা বেশি প্রয়োগ করে কাউকে কি করে ফেলেন, খুন করে ফেলেন, তবে তিনি নরহত্যার দায় দণ্ডিত হবেন, রেহাই পাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, এরপরে আসেন ব্যতিক্রম 4। ওই যে বললাম আপনার সীমা লঙ্ঘন করা যাবে না। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ ঝগড়া ক্রোধে অন্ধ হয়ে গেছেন, হয়ে কাউকে খুন করে ফেললেন, তাহলে খুন হবে না, হবে নরহত্যা। নর্মালি কিন্তু খুন হয়ে যাওয়ার কথা, কিন্তু কি হবে? খুন হবে না, হবে নরহত্যা। ব্যতিক্রম 5, কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে এবং আপনি যদি সেই মৃত্যুর ঝুঁকিটা আপনি নেন যে মরো তুমি, বাঁচার দরকার নাই, তাহলে ওই ব্যক্তি কি হবে? তার এই কাজ দণ্ডার্হ নরহত্যা হবে, খুন হবে, অর্থাৎ নরহত্যার আপনি সহায়তা করলেন, খুনের নয়। এটাই বুঝাইছে এখানে। একজন বলেন, কে বলবেন? মেয়েরা দেখি, মেয়েরা হাত তোলেন। বেশি কঠিন লাগতেছে পড়া, খুব কঠিন লাগতেছে। আপনারা যে পড়ে আসেন না, মুশকিলটা এই জন্য। নিজেকে একবার পড়তে হবে, তাহলে আপনি। রাবে আপু বলবে, আচ্ছা। রাবে আপু, আপনার মাইক্রোফোন খুলে দিচ্ছি, দাঁড়ান। কোথায় আপনি? আপনাকে তো দেখতে পাই না আমি। আচ্ছা, পাইছি। যত কষ্টই হোক ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, থাকতে হবে, না হলে অনেক জিনিস বুঝবেন না। হ্যাঁ, রাবে আপু বলেন। আল্লাহ। হ্যাঁ। আচ্ছা, প্রথম ব্যতিক্রমটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি গুরুতর কোনো ব্যক্তিকে খুন করে তাহলে সেটা খুন বলে গণ্য হবে না, সেটা হবে নরহত্যা। গুরুতর ব্যক্তি মানে আবার কোন ব্যক্তি যদি বা আকস্মিক ভাবে উত্তেজিত হয়ে কোনো ব্যক্তিকে খুন করে সেটা খুন বলে গণ্য হবে না, সেটা হবে নরহত্যা। এটা হচ্ছে গুড, এইবার ব্যাখ্যা এক। ভাষাটা ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে সেই প্রয়োগটা যদি বেশি মাত্রায় প্রয়োগ করে কারো মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন হবে না, সেটা হবে না, সেটা হবে নরহত্যা। এটা হচ্ছে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 3 অপরাধজনক হচ্ছে কোন নরহত্যা, সরকার। এটাই আপনি অপরাধজনক নরহত্যা বলতে পারেন, সমস্যা নেই। অপরাধজনক প্রাণহানি, অপরাধজনক নরহত্যা, দণ্ডার্হ নরহত্যা, তিনটাই একই ভাষা। আচ্ছা, আর ব্যাখ্যা 3 হচ্ছে কোন সরকারি কর্মচারী কর্তৃক অথবা তাকে কোনো কাজে সাহায্য করতে গিয়ে অতিরিক্ত বল প্রয়োগের ফল সেটা হবে অপরাধজনক নরহত্যা। এটা গেল ব্যাখ্যা 3। ব্যাখ্যা 4 হচ্ছে যে কোনো ব্যক্তি আকস্মিক কলহের ফলে আকস্মিক ঝগড়া বা কলহের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেটা খুন হবে না, সেটা হবে অপরাধজনক নরহত্যা। ব্যাখ্যা 4। ব্যাখ্যা 5-এ হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি আত্মহত্যা করে
বা করতে চায়, সেখানে যদি অন্য কোনো ব্যক্তি সহযোগিতা করে বা সহায়তা করে, সেটা খুন হবে না, সেটা হবে অপরাধজনক নরহত্যা। খুবই সুন্দর। ছেলেরা একজন বলেন শুনি, বোঝা গেল ওনার কথাগুলো বুঝতেছেন না আপনারা? এই এই 5টা লাইন একটু খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। খুনের 5টা ব্যতিক্রম আর ইয়ার দণ্ডারণ্য নরহত্যার 3টা ব্যাখ্যা, এগুলো একটু পড়ে ফেলবেন। এগুলো একটা দিয়ে দিয়ে ফেলবে যে কে কোন অপরাধ করছে, বা এটা কোনটা নরহত্যার ব্যাখ্যা কোনটা খুনের ব্যাখ্যা, এগুলো এমসিকিউ দিয়ে ফেলতে পারেন। বুঝতে পারছেন? কোন দিক দিয়ে যে 10টা বাজে। ছেলেরা কে বলবেন? খোলা যাচ্ছে না মাইক্রোফোন, বলেন। লিয়াকত ভাই বলেন। আপনারা যে আগে হাত তুলবেন সে সুযোগ পাবেন বলার। আর বললে, আপনি যদি ক্লাসে পড়া বলে ফেলেন একবার কোনো কায়দায়, এটা আপনি পড়তে বসলে আপনার কাছে একদম পানির মতো মনে হবে। বলেন। আল্লাহ, খোলা যাচ্ছে না মাইক্রোফোন? আচ্ছা, সরি সরি। হুম, সব খুলে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, নেন। কি খোলা যাচ্ছে না? আমি তো খুলে দিলাম ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। প্রথম ব্যতিক্রম বলছে গুরুতর। দাঁড়ান দাঁড়ান, কথা শোনা যাচ্ছে না, একটু একটু। কি সমস্যা কি? Allow participants to unmute themselves. Allow participants, হ্যাঁ অ্যালাউ করলাম তো, তাহলে হচ্ছে না কেন? লিয়াকত ভাইয়া প্লিজ ট্রাই। হুম, কি হলো রে? বলতেছে না, নেন এবার চেষ্টা করেন দেখি। হুম, হয়েছে, আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হয়েছে। আমি দুঃখিত, আমার ইয়ে কাজ প্রথম করতেছিল না। ব্যতিক্রম প্রথম ব্যতিক্রম হলো যদি গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে কোনো মৃত্যু ঘটে, সেটা খুন হবে না, নরহত্যা। দ্বিতীয় ব্যতিক্রম হলো আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার ফলে যদি মৃত্যু ঘটে, সেটা খুন বলে গণ্য হবে না, এটা অপরাধজনক প্রাণহানি বা নরহত্যা। হলো না এরপরে তো। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে যদি খুন ঘটে, এটা তো অপরাধই নয়, তাহলে আপনি এটা নরহত্যা বলবেন কি করে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে যদি সীমা লঙ্ঘন করে, এটা লিখে রাখেন বইয়ের পাশে, সীমা লঙ্ঘন। নর্মালি আপনি অসীমা বলেন। লঙ্ঘন, সরি সরি, হুম দেহ হুম দেহ সম্পত্তি রক্ষার দেহ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে, যতটুকু আত্মরক্ষার প্রয়োগ করার কথা ছিল তার অতিরিক্ত করে যদি কোনো মৃত্যু ঘটায়, সেটা রাইট। খুন বলে গণ্য হবে না, অপরাধজনক প্রাণহানি বলে গণ্য হবে। তৃতীয়টা হলো সরকারি কর্মচারী কর্তৃক যতটুকু আহ, এ, তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে যতটুকু প্রয়োগ করার কথা ছিল, যদি তার অতিরিক্ত প্রয়োগ করে কোনো মৃত্যু ঘটায়, সেটা খুন বলে গণ্য হবে না, অপরাধজনক প্রাণহানি বা নরহত্যা হবে। চতুর্থ ব্যতিক্রম হলো হঠাৎ আকস্মিক ঝগড়া বা কলহ, দ্বন্দ্ব সৃষ্টির ফলে যদি কোনো মৃত্যু ঘটে, সেটা খুন বলে গণ্য হবে না, অপরাধজনক প্রাণহানি। পঞ্চম ব্যতিক্রম হলো 18 বছরের উপরে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় মৃত্যুর ঝুঁকি নেয় বা মৃত্যু বরণ করতে চায়, সেক্ষেত্রে যদি থার্ড পার্সন কেউ তাকে সহায়তা করে, সেটা খুন বলে গণ্য হবে না, এটা অপরাধজনক প্রাণহানি বলেই গণ্য হবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আব্দুল সালাম ভাইয়া, আপনার কি কোনো কায়দায় একটু ভিডিওতে আসার সুযোগ আছে? আপনি কি একটু সামনে আসবেন? আচ্ছা, সামনে না আসলেও হবে, কথা বলেন কথা বলেন। মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছি, দেখেন। পাচ্ছেন না? হুম। স্যার বলেন। আচ্ছা, আপনি এখন আমাকে 3টা প্রশ্নের উত্তর দিবেন। 3টা, সবাই মনোযোগ দিয়ে শোনেন। 3টা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা,
আপনি বলেন নরহত্যার আর খুনের মূল পার্থক্য, যদিও পার্থক্য হয় না, মিল হয়। মূল পার্থক্য কোন ভাষা দিয়ে বা কোন বৈশিষ্ট্য দিয়ে আপনি নরহত্যা এবং খুন আলাদা করবেন? এটা একটা প্রশ্ন, বলেন। খুনের মধ্যে কি নরহত্যা হচ্ছে থাকতে এমন হবে? আঘাত যে হুম হুম হুম। তাৎক্ষণিক, ওই আঘাতের ফলে মৃত্যু হয় না, কিন্তু খুনের এমন আঘাত করে যে তাৎক্ষণিক মৃত্যু হয়। না ভাইয়া, হলো না তো। নরহত্যা হলো ওই ব্যক্তি তাৎক্ষণিক মৃত্যুবরণ করবে, কিন্তু তার মৃত্যুটা অনিশ্চিত, সে মারা যেতেও পারে নাও পারে, অর্থাৎ সে ওই পথ দিয়ে আসতেও পারে, ঘটনাটা ঘটতেও পারে নাও পারে। সম্ভাবনা আপনি 299 এর পাশে লিখে রাখেন সম্ভাবনা। হ্যাঁ। আর 300 ধারা বলেন, খুনটা বলেন, খুনটা। খুন হচ্ছে এমন আঘাত করলো যা সে আঘাতের ফলে তাৎক্ষণিক মৃত্যুবরণ করলো। মানে সে মারা গেলই গেল, মানে তার কোনো ঝুঁকি নাই, যে ঝুঁকিহীন সে মৃত্যু। তার মৃত্যু নিশ্চিত, যে এমন আচ্ছা। আঘাত, সেই আঘাতের ফলে মৃত্যু নিশ্চিত হবেই হবে। হুম। আচ্ছা, আর অভিপ্রায় থাকবে, উপাদানগুলো একটু বলার চেষ্টা করেন দেখি, কি কি উপাদান থাকবে নরহত্যার? এই উপাদান অভিপ্রায় 3টা বলেন। থাকবে, পূর্ব পরিকল্পনা, না না না, এবং অভিপ্রায় থাকবে একটা, জানা থাকবে যে এই আঘাতের ফলে ওই লোক মারা যাবে, এটা জানা থাকবে 2টা। জখম। আরেকটা কি? জখম। জখম ঘটবে, রাইট, 3টা। আচ্ছা, এই একটা গেল প্রশ্ন। এবার পরের প্রশ্ন, একটা উদাহরণ দেই, উদাহরণ থেকে আপনি আমাকে বলবেন যে এটা আসলে কোন জায়গায় গেল। আচ্ছা, কিরকম? মনে কি করেন বলেন? একটা গুরুত্ব, এখান থেকে একটা উদাহরণ ধরি, দেখি পারেন কিনা। আপনি, আব্দুল সালাম ভাই, আপনি কি করলেন? আপনি পড়তে বসছেন, রুমের মধ্যে পড়তেছেন। তো এই মুহূর্তে আপনার ঘরে একটা চোর ঢুকলো, চোর। খেয়াল করেন কথাগুলো। একটা চোর ঢুকলো আপনার ঘরে, আপনি কি করলেন? আপনি বুঝতে পারলেন যে আপনার ঘরে চোর আসছে চুরি করার জন্য। তো আপনি এখন মনে করলেন চোর ঢুকলে তো আমি এমন অবস্থায় চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশ, যেই ক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ধরেন আপনার আতঙ্ক সৃষ্টি হয়েছে যে চোর হয়তো আপনার এমন কোনো ক্ষতি করে ফেলবে, বা চোরের সাথে অস্ত্র আছে, আপনাকে এমন ক্ষতি করে ফেলবে, আপনার মৃত্যু নিশ্চিত। এটা আপনার মনে হলো, আপনি আতঙ্ক পেলেন। তাহলে তো আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন, তাই না? 104 ধারাটাই, 103 ধারা কি বলে? তাই তো, সম্পত্তির ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। জি, একশো আপনি তিনের চার। এখন 103-এর 4 ভাইয়া, 103-এর 4। আচ্ছা। না না না, দাঁড়ান, মনে করি দস্যুতা, রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, সম্পত্তি সংরক্ষণের স্থান রূপে, না, 4, একশো একশো তিনের তিনের চার চার হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, চোর আপনার বাসায় প্রবেশ করলো, আপনি তাকে খুন করে ফেললেন, চোরকে। চোর যুক্তি ভাবে আতঙ্ক সৃষ্টি করছিল আপনার, আপনি তাকে খুন করে ফেললেন, আপনার অপরাধ কি বলেন? চোর যদি এমন আতঙ্ক সৃষ্টি করে যে মৃত্যুই একমাত্র পরিণতি, মানে উনি আমাকে এমন আঘাত করে যে মারি ফেলতে হয়, সেক্ষেত্রে খুন করলে আমার কোনো অপরাধ হবে না। আর আলহামদুলিল্লাহ, এটা যদি একটা সে গেল। যদি এই ধরনের কোনো আঘাত না করে, তাহলে খুন করলে অপরাধজনক নরহত্যা হবে। নরহত্যা হবে, তখন কি আর খুন হবে? কারণ আপনি তো প্রাইভেট ডিফেন্স খাটাতে গিয়ে কি করছেন, তাকে খুন করে ফেলছেন। তো আপনাকে মার্ডারের চার্জে আপনাকে আপনাকে ইয়ে করা যাবে না, অভিযোগ গঠন করা যাবে না। কি হবে আপনার বিরুদ্ধে? নরহত্যার চার্জ হবে। কারণ অপরাধজনক আপনি নরহত্যা। তাকে, বুঝতে পারছেন তো তাহলে বিষয়টা? আলহামদুলিল্লাহ। আরেকটা, এটা লাস্ট প্রশ্ন আপনাকে। মনে করেন আপনি একটা লোককে কি করলেন, আপনি একটা লোককে মাথায় একটা কোপ দিলেন, ধরেন কাকে কোপ দিবেন? যে ক্লাসে ঠিক মতো আসে না, মালিহার মাথায় আপনি একটা কোপ মারলেন, মালিহা মারা গেল। এখন কি হলো ঘটনাটা? আপনার অপরাধ কত ধারা? অপরাধ যদি আমি শুধু শুধু কোপ মারি মারি হলে তাই তো খুন হবে। আর যদি হ্যাঁ হ্যাঁ, আপনি আর তাকে যদি খুনের উদ্দেশ্যেই খুন করছেন, একটা কোপ দিলেন, মারা গেল, তাহলে কি হবে আপনার তাহলে দণ্ড? খুন, তাহলে খুন 302। তাহলে এবার আমার মনে হচ্ছে আপনারা একটু বুঝতে পারছেন, তাই না? তাহলে 302-এ যাচ্ছে ঘটনা, তাকে আপনি খুনের উদ্দেশ্যেই খুন করছেন। এবার আসেন, মালিহা ছিল একজন সরকারি কর্মচারী, সে কি করতেছে, দাঙ্গা দমন করতে গেছে। আপনি কি ছিলেন? বেআইনি সমাবেশের সদস্য ছিলেন। আপনি কি করলেন? মালিহাকে খুন করে ফেললেন। এখন আপনার কি হবে বলেন? সরকারি তাহলে আমি খুন কর্মচারীকে করলাম, আমি খুন করে ফেলছি। আপনি খুন করে ফেলছেন, কারণ সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনার এই অধিকার প্রয়োগের কোনো এই সুযোগ অধিকার নাই। নাই, মানে 99 রাইট। ধারার 70 সাক্ষ্যের মধ্যে পড়ে না।
হ্যাঁ, তাহলে আপনি তাহলে খুন করে ফেললেন সরকারি কর্মচারীর বিরুদ্ধে। আপনি তাহলে দেখেন, একই ব্যক্তি, আপনি যদি একসময় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করছেন, খুন করে ফেললেন, অপরাধ নাই। আল্লাহ মালিয়াকে সুস্থতা দান করো, সে যেন সুস্থ হয় তাড়াতাড়ি। আমি দুঃখিত মালিয়া, এটা তো এক্সাম্পল ছিল, পাগলি, তুমি সরি যুগযুগকাল বেঁচে থাকো। না 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 ভাইয়া, ঠিক আছে, উদাহরণ দিতে গেলে বলতে হয়, এগুলো চলে আসে। শোনেন, আব্দুল জব্বার, রহিম, করিম, এগুলো উদাহরণ দেয়া থেকে আপনাদের নামগুলো বলতেছি। ভালো লাগতেছে না আপনাদের? আচ্ছা, তাহলে আসেন, দেখেন, প্রথমত আপনি যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কাউকে মেরে ফেলেন, আপনার কোনো অপরাধই নাই, আপনি রিল্যাক্স। তবে আপনাকে প্রমাণ করতে হবে, এটা একটা ভিন্ন চ্যাপ্টার। এবার আসেন, আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে, 100% এটা আমার প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের। রাইট, হ্যাঁ, 105 ব্যতিক্রমে পড়ে। আপনারা অনেক জানেন, আপনাদেরকে আমি কি বোঝাবো। এরপরে আসেন, আপনি খুন করে ফেললেন কোন ব্যক্তিকে, সরাসরি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে খুন করে ফেললেন, আপনার দণ্ড 302। এই একই ব্যক্তিকে আপনি খুন করে ফেললেন, কিন্তু আপনার খুনের ইচ্ছা ছিল না, আকস্মিক কলহে খুন করে ফেললেন। অথবা আপনি কি তাহলে করতে, নরহত্যা হবে। আপনি সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে তাকে মেরে ফেললেন, তখন এটাও চলে গেল নরহত্যা। একই ঘটনা, শুধুমাত্র পরিস্থিতির উপর ভিন্ন 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 রূপ নিচ্ছে। আবার আরেকটা জিনিস আসেন, তাহলে একটা গেল স্যার নরহত্যা। বলেন। এবার আসেন, আপনার খুন করার অভিপ্রায় ছিল না, কিন্তু আপনি এমন কাজ করে ফেলছেন, ধরেন আপনি গুলি করে ফেলছেন, আপনাকে গুলি করতে বলা হলো, আপনি গুলি করে ফেললেন, তখন আপনার কি হলো? তখনও কিন্তু নরহত্যা হলো, অবহেলার ফলে নরহত্যা। যেমন এই যে আমরা পাখি শিকার করতে গিয়ে গুলি করলেন, মানুষ মারা গেল। যেখানে মানুষের বসতি আছে, সেখানে আপনি দুমদাম গুলি করতে পারেন? আপনি তো জিনিসটা অবহেলা করলেন, তখন আপনার দণ্ড 304-এর ক। এই জিনিসগুলো আমরা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকজনকে জিজ্ঞাসা, আর স্যার, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে যে ওই ফেললাম, আমি উদাহরণে দুঃখিত। যে আছে যে ওই উদাহরণে আছে যে ক জানে যে খ ঝোপের আড়ালে আছে, গ কে গুলি করতে বললো, সেক্ষেত্রে তো তাহলে খুনই হয়। সে তো জানে যে ওই ব্যক্তি হনে আছে, আমি গুলি করলে সে মারা যাবে। হ্যাঁ, তো আমি তো খুনের যে দায়ে দণ্ডিত নরহত্যা না না করলাম তাকে। সে 109/302 দণ্ডিত হবে, কারণ সে তো সরাসরি খুনের হাতিয়ারটা তো তার হাতে ছিল না। বোঝেননি? আমরা তো তাকে খুনের দণ্ডই দিলাম। আপনি জানেন না রেবেকা স্যার ঝোপের আড়ালে আছে, আপনার ইচ্ছা ছিল রেবেকা স্যারকে মেরে ফেলার, আপনি কি করলেন? রাবে আপুকে দিয়ে রেবেকা স্যারকে গুলি করালেন। গুলি তো আর আপনার হাতে ছিল না, ছিল? তাহলে আপনি এখানে কি, না আপনি স্যার, সহায়তাকারী বলে গণ্য হলেন। তো আপনি খুনের সহায়তাকারী, আপনার চার্জ হলো কততে? 302/109। 302, 109, আর ওর হলো 304। এই তো সুন্দর বুঝতে পারছেন। 302। হ্যাঁ, তাহলে তো আমরা তো তাকে খুনেই দিলাম ভাইয়া, খুনের শাস্তিই তো দিলাম, অপরাধ তো কম হলো না। আচ্ছা, একটা উদাহরণ বাদ গেছে, ওইটা আমার মনের ভেতর খচখচ করবে, পড়ে নেই, নেন। 299-এর ক উদাহরণ। ক, কোন গর্তের উপরে কাষ্ঠাদি ও ঘাসের ফরাশ পাতিয়া, ফরাশ বোঝেন তো, ওই যে ফলস একটা যে পথ ঘাস তৈরি ফাটি করে দিছে। রাখছে, হ্যাঁ। আচ্ছা, ঘাসের ফরাশ পাতিয়া মৃত্যু ঘটানোর অভিপ্রায়, অভিপ্রায় আছে কিনা দেখেন, একটা উপাদান পেয়ে গেলাম, মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে জেনে। এই যে সম্ভাবনা পেলেই আপনি নরহত্যার দিকে একটু মনে মনে চিন্তা করে নিবেন। কোন গর্তের উপরে কাষ্ঠা দিয়ে ঘাসের ফরাশ পেতে দিল, যে উক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করবে। আমাকে বললেন যে স্যার, এটা একটা মজবুত জায়গা, আপনি এখানে দাঁড়ান। তো এই আমি মজবুত বলে জেনে বিশ্বাস করে কি করলাম, এটার উপরে পদক্ষেপ নিলাম, এটার উপরে দাঁড়িয়ে পড়লাম, এবং টুক করে এটার ভেতরে পড়ে আমি কি হলাম, মারা গেলাম। তাহলে আপনি কি করলেন? দণ্ডারণ্য নরহত্যা করলেন। আপনি আমাকে বললেন যে স্যার এখানে দাঁড়ান, আমি তো নাও দাঁড়াতে পারতাম, তাই না? আপনি বললেই আমি ওখানে দাঁড়িয়ে যাব, আমার জ্ঞান বুদ্ধি নাই? তো যেখানে ঘটনার সম্ভাবনা থাকবে, যেখানে ঘটনা আপনি সুনিশ্চিত থাকবেন না, সেখানে আপনি নরহত্যার দায়ে দণ্ডিত করবেন। যেখানে আপনি সুনিশ্চিত জানবেন যে অবশ্যই অবশ্যই মৃত্যু অনিবার্য, এই একই পাথর মারার ঘটনা, 2 তালা থেকে প্রতিদিন আপনি এই পথ দিয়ে যান, আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন যে এই লোক গেলে আমি তার মাথায় পাথর ফেলবো, এভাবে করে আপনি এমন করে দড়ি বেঁধে পাথর ফেললেন, পাথরের সঙ্গে মনে করেন আপনি একটা জাল দিয়ে দড়ি বেঁধে পাথরটা ফেলছেন কপিকলের সাহায্যে, ওর মাথায় পড়লেও মারা যাবে। কয় তালা থেকে? 2 তালা থেকে ফেলছেন, এত বড় 50 কেজি ওজনের পাথর। তাহলে এটা কিন্তু আর নরহত্যা থাকবে না, তখন খুন হয়ে যাবে। কিন্তু খুন হবে, তো পূর্ব পরিকল্পনা করেই রয়েছে যে হ্যাঁ অমুক আসলে হ্যাঁ অমুকের হ্যাঁ হ্যাঁ, মাথা তাহলে করবে। এটা খুন হয়ে যাবে। যখনই আপনার পসিবিলিটি থাকবে, সম্ভাবনা থাকবে, তখনই এটা নরহত্যা থাকবে। আশা করি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তারপরও আগামী ক্লাসে সবাই তৈরি হয়ে আসেন, প্রত্যেককে জিজ্ঞাসা করব, প্রত্যেককে। আর যার যেখানে খটকা লাগবে স্যার, যে স্যার এই জায়গাটা বুঝিনি, একটু টুকে রাখবেন, আমি বুঝিয়ে দেবো স্যার ইনশাল্লাহ।
আপনি এই 299 আর 300-র ব্যাখ্যা সহ সংজ্ঞা সহ পার্থক্য মানে এটা হ্যান্ড নোট লিখে তৈরি করে দিবেন, দেবেন যাতে আমি জানি আমি এটা লিখতে বলবেন আপনারা। ওকে ওকে, গ্রান্টেড, জি স্যার, থ্যাংক ইউ, অ্যাকসেপ্টেড। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন তো 10টা পার হয়ে গেছে, একদমই সময় নাই। আমরা আগামী ক্লাসে একটু রিভিশন পড়াগুলো ধরি, হ্যাঁ? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যার পড়ায় সমস্যা থাকবে সে অবশ্যই রেকর্ডিংটা শুনবেন। তাই বলে রেকর্ডিং শুনবেন না, না শুনে বলবেন যে স্যার কিছু বুঝিনি, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভরাত্রি সবাইকে।